Hello and good evening, everyone. Welcome to the session. Myself, Gopi Mullik. সো অডিও ভিডিও দুটো ক্লিয়ার কিনা কেউ একজন কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে সেশনটা আমি স্টার্ট করতে পারবো। হ্যালো, অডিও ভিডিও দুটো ক্লিয়ার কিনা কেউ একজন কমেন্ট করে জানাও, তাহলে সেশনটা স্টার্ট করবো আমি। হ্যালো, তোমরা অডিও শুনতে পাচ্ছ আর যে স্ক্রিন শেয়ার করছি সেটা ক্লিয়ার ভিজিবল সবার কাছে কিনা কেউ একজন কমেন্ট করে জানাও, তাহলে সেশনটা আমি কন্টিনিউ করতে পারবো। Okay, good evening everyone. Welcome to the session. Myself Gopi Mullik. গত কয়েকটা লেকচার যে ইউটিউবে ছিল আমার এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই সাবজেক্টটার উপর এক একটা টপিক ধরে এক একটা ইউনিট ধরে আমি কন্টিনিউ করছিলাম, বাট হঠাৎ এই মধ্যে তোমাদের অলরেডি যে সেমিস্টার তার কিন্তু রুটিন দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এখন আর নতুন করে কোনো ইউনিট কিন্তু পড়লে চলবে না। এখন যেটুকু তোমাদের প্রিভিয়াস যতটা এখন পড়ে রেখেছো সেটাকে রিভাইজ করতে হবে, আর যে প্রত্যেকটা টপিক তার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এছাড়া যে প্রিভিয়াস ইয়ার যেগুলো কোয়েশ্চেনগুলো এসেছিলো প্রত্যেকটা ইউনিট থেকে, সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে সলভ করতে হবে। তাহলে কি একটা কনফিডেন্স আসবে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে আর সেটা আমরা করতে পারছি কি না। তো এই উদ্দেশ্য নিয়ে এই আগের লেকচারে অলরেডি 2022 যে ইয়ার তার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটা অলরেডি সলভ আমি করেছি। নেক্সট আজকের ক্লাস 2023 এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল সেটা নিয়ে আজকে কন্টিনিউ করব, সেটা আলোচনা করব। সো সেশন শুরু করার আগে তোমাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিচ্ছি, যারা এই লাইভে রয়েছো তাদেরকে বলা হচ্ছে, যারা এই সেকেন্ড সেমিস্টার রয়েছে তোমরা, সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হোক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হোক বা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু সেকেন্ড সেমিস্টার শেষ হওয়ার পরে পরে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে হবে। তো সেই ক্ষেত্রে ইজি টু লার্নিংয়ের তরফ থেকে একটা আমরা থার্ড সেমিস্টারের জন্য ফুল কোর্স একটা ব্যাচ লঞ্চ করেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কথা চিন্তা করে। তো তোমরা যারা এখন এই সেশনে মেকানিক্যালের যারা স্টুডেন্ট লাইভে রয়েছো তাদেরকে বলবো তোমরা এই ইনফরমেশনটা তোমাদের বন্ধুদের যারা অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছে তাদেরকেও শেয়ার করে দিতে। সো এই যে কোর্স, তার কোর্স ফি একটা সর্বনিম্ন টাকায় এই কোর্স ফিটা আমরা লঞ্চ করেছি। এই কোর্স যে ক্লাস স্টার্ট ডেট আমরা ঠিক করেছিলাম 1 জুলাই, বাট যেহেতু তোমাদের পরীক্ষা সামনে চলে এসছে তাই আর এই ব্যাচটা এখন 1 জুলাই থেকে আমরা কন্টিনিউ করতে পারছি না। সো তোমরা যারা এই ব্যাচের এনরোল করতে ইচ্ছুক তাদেরকে বলবো এই নিচের দেওয়া দুটি নম্বরে সরাসরি যোগাযোগ করো এই কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে। সো নেক্সট চলো সেশন স্টার্ট করি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশনের। ফার্স্ট গ্রুপ এ যেটা ছিল সেটা সলভ করবো, তারপর গ্রুপ বি। সো গ্রুপ এ ফার্স্ট কোয়েশ্চেন 2023 সালের, এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। এই প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স এটা বলতে কি বোঝায়? প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স বলতে বোঝায় কোনো একটা বডির উপর যদি একটা ফোর্স অ্যাক্ট হচ্ছে সেটাকে আমরা ট্রান্সমিট করতে পারি অ্যালং দ্য লাইন অফ অ্যাকশন উইদাউট চেঞ্জিং দ্য এক্সটার্নাল ইফেক্ট। অর্থাৎ কি বোঝায় এটা থেকে? এই একটা যদি ব্লক বা একটা বডি অ্যাজিউম করি, এইখানে যদি একটা পি ফোর্স অ্যাপ্লাই করছি, এই ফোর্স হচ্ছে পি, এই ফোর্সের লাইন অফ অ্যাকশন কোনটা বলেছিলাম? এই যে
এই ফোর্সটার পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে যে অ্যাক্সিস বরাবর এটা অ্যাক্ট করছে সেটাই হচ্ছে এই ফোর্সের লাইন অফ অ্যাকশন। অলরেডি এগুলো ক্লাসে ডিপলি আলোচনা করে নিয়েছি, তবুও একবার রিভাইজের জন্য বলে দিচ্ছি। সো যেই পয়েন্টে অ্যাক্ট করছে ফোর্সটা সেটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্যাট ফোর্স, আর যে লাইন বরাবর ফোর্সটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে কি লাইন অফ অ্যাকশন অফ দ্যাট ফোর্স। সো অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি, এই যে ফোর্স যেটা অ্যাক্ট করছে এই পয়েন্টটাকে ডিনোট করছি এ দিয়ে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, সেটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গা ট্রান্সমিট করতে পারি। এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। এই লাইন অফ অ্যাকশন বরাবর এই ফোর্সটাকে, এই লাইন অফ অ্যাকশন বরাবর আমরা কিন্তু সেটাকে ট্রান্সফার করতে পারি ফোর্সটাকে। এই ফোর্সের লাইন অফ অ্যাকশন বরাবর এটাকে আমরা ট্রান্সফার করতে পারি। এর ম্যাগনিটিউড সেম হতে হবে। তাহলে কি এই যে পি ফোর্স এই পয়েন্টে অ্যাক্ট করছিল সেটাকে যদি আমরা ট্রান্সফার করে এই পয়েন্টে নিয়ে গেছি, তার জন্য কিন্তু যে এর ইফেক্ট, এই ফোর্সটার ফলে যে এই বস্তুটার উপর ইফেক্টটা হচ্ছিল সেটা কিন্তু চেঞ্জ হবে না। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। The principle of transmissibility of force, the point of application of a force can be moved anywhere along the line of action without changing the external effect of the force on the body. তাহলে এই যে একটা বডি, এর উপর একটা ফোর্স অ্যাক্ট করছিল পি ফোর্স, তার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ছিল এ, সেইটাকে আমরা শিফট করে গিয়ে নিয়ে এখানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এই বি পয়েন্টে নিয়ে চলে গেছি উইদাউট চেঞ্জিং দ্য এক্সটার্নাল ইফেক্ট। এই যে আমরা ফোর্সটাকে ট্রান্সফার করলাম তার জন্য কিন্তু এক্সটার্নাল যে ইফেক্ট, সেই এক্সটার্নাল ইফেক্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার, বোঝা গিয়েছে? এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স, এটা একটা ল। নেক্সট কোশ্চেন কি, রাইট দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম অফ ফোর্স। ফোর্স সিস্টেমের একটা বডির উপর অ্যাক্ট করছে, তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন কি ছিল? ফার্স্ট কন্ডিশন হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স সামেশন অফ এফ অফ ওয়াই, সেটা জিরো হতে হবে। মানে কি, যে বস্তুটার ট্রান্সলেশন সেটা জিরো, ট্রান্সলেশন ইফেক্ট, ট্রান্সলেশনটা জিরো হবে, অর্থাৎ the net force acting on a body is right answer. Net torque and net force is zero. The net force acting on a body in any direction the net force acting on a body in any direction is equal to zero. অর্থাৎ কি, সামেশন অফ এফ অফ এক্স, এক্স ডাইরেকশনে যতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ইকুয়াল টু জিরো হতে হবে, অ্যান্ড সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু জিরো হতে হবে। এটা হচ্ছে ট্রান্সলেশন ইফেক্ট। আর ছিল কি রোটেশনাল ইফেক্ট, যেটা রোটেশনাল ইফেক্ট অর্থাৎ বস্তুর উপর অ্যাক্টিং নেট মোমেন্ট about any point is equal to zero. অর্থাৎ summation of moment about any point, let us assume O,
ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ ফোর্স। একটা ফোর্স সিস্টেমের ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি? summation of f of x equal to 0, summation of f of y equal to 0 and summation of moment about any point of the body is equal to 0। এই প্রত্যেকটা সামেশন কিন্তু 0 হতে হবে। ক্লিয়ার? আশা করছি সবার ক্লিয়ার। Show with diagram the uniformly distributed load and uniformly varying load। So uniformly distributed load অর্থাৎ কি? লোড একটা বস্তু যেটা রয়েছে সেটা পুরোপুরি ওভার দ্য লেন্থ, একটা লেন্থ জুড়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সমানভাবে ডিস্ট্রিবিউটেড। আর ইউনিফর্মলি ভ্যারিং লোড কি? আমাদের সাধারণত লিনিয়ার ভ্যারিয়েশন ইউজ করা হয়। লিনিয়ার ভ্যারিয়েশন আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়ি। তো the variation of load for a particular length is varying uniformly। এটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। সো ডায়াগ্রামের সঙ্গে যদি এখানে শো করি, এই যদি একটা বিম হয়, বিমের দুটি এন্ডে সাপোর্ট, এই একটা ফিক্সড সাপোর্ট, এটা একটা রোলার সাপোর্ট। সো যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয় তাহলে কি সেটা পুরোপুরি ওভার দ্য লেন্থ হোক বা একটা পার্টিকুলার লেন্থের জন্য হোক, সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। সো তার যে গ্রাফটা হবে সেটা এই ধরনের হবে। এ হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এর লোড ইন্টেন্সিটি অ্যাজিউম করছি 5 নিউটন পার মিটার। আর এই লেন্থ যদি 2 মিটার হয় তাহলে টোটাল ওয়েট যেটা হবে টোটাল ওয়েট বা টোটাল লোড বলতে পারি, টোটাল লোড ইকুয়াল টু হবে 5 ইন্টু 2 ইকুয়াল টু 10 নিউটন। এই লোড ইন্টেন্সিটি সেটা ইন্ডিকেট করে হাইটকে, আর লেন্থ হচ্ছে এই টোটাল লেন্থটা। সো যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল ফিগার করছে তাহলে যে টোটাল লোড সেটা এই রেক্ট্যাঙ্গেল তার এরিয়াকে ইন্ডিকেট করবে। সো এরিয়া কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হাইট ইন্টু বেস। সো 5 ইন্টু 2 ইকুয়াল টু 10 নিউটন। এ হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউডিএল। আর ইউনিফর্মলি ভ্যারিং লোড যেটা ইউভিএল, সেটা হচ্ছে এই ধরনের ফিক্সড সাপোর্ট, আর এই এন্ডে রোলার সাপোর্ট। সো ইউনিফর্মলি ভ্যারিং লোডটা হবে এইভাবে, ইউনিফর্মলি ভ্যারি করছে ওভার দ্য লেন্থ। এ হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোডের যে ডায়াগ্রাম, এই লোডিং ডায়াগ্রাম হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোডের, এটা ইন্ডিকেট করে। সো এ যদি লোড ইন্টেন্সিটি 5 নিউটন পার মিটার যদি হয়,
আর এই লেন্থ যদি 10 মিটার হয় তাহলে এর টোটাল লোড কি হবে? টোটাল লোড কি হবে? কমেন্ট করো। যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে তাহলে টোটাল লোড হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াকে ইন্ডিকেট করছে। সিমিলারলি এই ক্ষেত্রে একটা ট্রায়াঙ্গেলকে ইন্ডিকেট করছে এই লোডিং ডায়াগ্রামটা। সো এই লোডিং ডায়াগ্রাম ইকুয়াল টু হবে এই ট্রায়াঙ্গেলের এরিয়া। সো ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি? হাফ ইন্টু হাইট ইন্টু বেস, হাফ ইন্টু হাইট ইন্টু বেস। সো হাফ হাইট, হাইট ইন্ডিকেট করছে এই যে লোড ইন্টেন্সিটি সেটা, একটু বেস, বেস হচ্ছে ওভার লেন্থ যেটা সেটা, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, রাইট অ্যান্সার। সো হচ্ছে 10, সো 5 ইন্টু 5 25 নিউটন মিটার। টোটাল লোড নিউটন। এ হচ্ছে একটা ইউনিফর্মলি ভ্যারিং লোডের ডায়াগ্রাম আর তার যে লোড ক্যালকুলেশন সেটা। ক্লিয়ার? কারো কোনো ডাউট এখানে? এই অবধি কোনো কিছু কোয়েশ্চেন? আশা করছি নেই। সো নেক্সট, স্টেট দ্য কুলম ল অফ ফ্রিকশন, যেটা তোমাদের বারবার আমি বলে দিয়েছিলাম স্টার মার্ক করে একদম, যে কুলম ল অফ ফ্রিকশন কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, একটা পয়েন্ট। কারণ এই যে ল অফ ফ্রিকশন যেটা কুলম দিয়েছেন, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক একটা কোশ্চেনের অ্যান্সারের মতো। এই যে কোনো একটা লাইন ধরে কিন্তু একটা কোশ্চেন করা যেতে পারে। সো এই কুলম ল অফ ফ্রিকশন যেটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে তোমাদের মুখস্থ করে নিতে হবে। মুখস্থ না বলবো, বুঝে নিতে হবে। অলরেডি আমি এটা ভালোভাবে বুঝিয়েছি এই যখন এই ফ্রিকশন চ্যাপ্টারটা আমি পড়িয়েছিলাম, এই প্রত্যেকটা ল। নাম্বার 1, ফ্রিকশন অ্যাক্ট অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মোশন অর টেন্ডেন্সি টু মোশন। অর্থাৎ কোনো একটা বডির উপর যখন ফোর্স অ্যাপ্লাই করছি সেই ক্ষেত্রে ফ্রিকশনটা অলওয়েজ তার অপোজিট ডিরেকশনে ইন কন্ট্যাক্ট সারফেসে ডেভেলপ হবে। সো এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করি আমি পি, ফোর্স অ্যাপ্লাই করছি এফ। সো ফোর্সের টেন্ডেন্সি হচ্ছে কি এই বডিটাকে টুয়ার্ড রাইট সাইড নিয়ে যাওয়ার, বাট ফ্রিকশন সবসময় জেনারেট হবে ঠিক তার অপোজিট ডিরেকশনে। ফ্রিকশনটা হবে এইভাবে, এই ডিরেকশনে কন্ট্যাক্ট সারফেস, এখানে কন্ট্যাক্ট সারফেস রয়েছে এই দুটো বডির মধ্যে। সো ফ্রিকশন অ্যাক্ট অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মোশন অর টেন্ডেন্সি টু মোশন, মোশন অথবা টেন্ডেন্সি টু মোশন। নেক্সট কি? দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দ্য কন্ট্যাক্টিং সারফেস। তাহলে ফ্রিকশনাল ফোর্স যেটা সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দ্য কন্ট্যাক্টিং সারফেস। সো সেটা কীভাবে এসছে? আমরা জানি ফ্রিকশন ফোর্স, লিমিটিং ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু হয় মিউ ইন্টু এন। সো এখানে সরাসরি দেখতে পাচ্ছি ফ্রিকশন ফোর্স যেটা রয়েছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল রয়েছে কার? এই যে নর্মাল রিয়াকশন। ফ্রিকশন ফোর্স আর নর্মাল রিয়াকশনের মধ্যে ডাইরেক্ট একটা রিলেশনশিপ রয়েছে। নেক্সট কি? দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন ডেভেলপ বিফোর দ্য মোশন স্টার্ট ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। তাহলে এই যে ফ্রিকশন ফোর্স এফ এর যে ভ্যালুটা আমরা পাই মিউ ইন্টু এন করে, সেটা হচ্ছে এই বডি দ্বারা প্রডিউস করা ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সের লিমিট। ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স ডিউ টু অ্যাপ্লাইড ফোর্স সেটা জেনারেট হতে পারে মিউ ইন্টু এন, সেটাকে বলা হচ্ছে কি লিমিটিং ফ্রিকশন। ওকে, অ্যান্ড নেক্সট, লিমিটিং ফ্রিকশন ডিপেন্ড অন দ্য নেচার অ্যান্ড কন্ডিশন অফ দ্য সারফেস ইন কন্ট্যাক্ট। লিমিটিং ফ্রিকশন যেটা রয়েছে এই ফ্রিকশন ফোর্স এফ, তার যে ভ্যালু সেটা সরাসরি ডিপেন্ড করছে এই যে কন্ট্যাক্ট সারফেস, এই কন্ট্যাক্ট সারফেসের নেচারের উপর। এটা কিন্তু অনেকবার কোয়েশ্চেন এসেছে যে ফ্রিকশন ফোর্স কিসের উপর ডিপেন্ড করে। ওইখানে অপশন থাকে এরিয়া,
ভলিউম, এই তার কন্ট্যাক্ট সারফেস, তার নেচার, মেবি মনে হতে পারে যে এরিয়াটা একটা ফ্যাক্টর হতে পারে, বাট অ্যাকর্ডিং টু কুলম্বস ল ফ্রিকশন ফোর্স, যেটা লিমিটিং ফ্রিকশন ফোর্স, টোটালি ডিপেন্ড করছে নেচার অফ দ্য সারফেসের উপর। অ্যান্ড নেক্সট, দ্য লিমিটিং ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যাপারেন্ট এরিয়া অফ দ্য কন্ট্যাক্ট। তাহলে এই যে কন্ট্যাক্ট এরিয়া যেটা বললাম, বডি আর তার কন্ট্যাক্ট সারফেস, তার মধ্যে যে এরিয়া অফ কন্ট্যাক্ট, সেটার উপর কিন্তু ফ্রিকশন কত জেনারেট হবে, তার লিমিটিং ফ্রিকশন কত হবে ভ্যালু, সেটা কিন্তু পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, এরিয়ার উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়। ডিপেন্ডেন্ট করছে কিসের উপর? নেচার অ্যান্ড কন্ডিশন অফ দ্য সারফেস। সারফেসটা কোন নেচারে, সারফেসটা কন্ডিশন, সারফেসটা ড্রাই নাকি ওয়েট। আর নেক্সট ল অফ কুলম্ব ল অফ ফ্রিকশন, দ্য স্লাইডিং অর কাইনেটিক ফ্রিকশন ইজ লেস দেন দ্য লিমিটিং ফ্রিকশন। সো স্লাইডিং ফ্রিকশন বলো, ডাইনামিক ফ্রিকশন বলো, কাইনেটিক ফ্রিকশন বলো, এর যে ভ্যালু সেটা কিন্তু অলওয়েজ একটা বডির যে লিমিটিং ফ্রিকশন, ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন, তার তুলনায় কিন্তু অলওয়েজ কম হবে। যেহেতু বস্তুটা মোশন অবস্থায় চলে এসছে, তখন যে ডেভেলপ লিমিটিং ফ্রিকশন ফোর্স, তার ভ্যালু কিন্তু এই স্ট্যাটিক ফ্রিকশনের তুলনায় কম। বোঝা গিয়েছে? কোনো কোশ্চেন, কোনো ডাউট? আপাতত দেখছি না। নেক্সট, হোয়াট ইজ কোন অফ ফ্রিকশন? কোন অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এই এরকম কতটা টার্ম আছে, সেগুলো অলরেডি ক্লাসে আমি ভালোভাবে আলোচনা করেছি। সো কোন অফ ফ্রিকশন হচ্ছে কি? দ্য কোন অফ ফ্রিকশন, ইফ দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ রোটেটেড অ্যাবাউট দ্য নর্মাল রিয়াকশন ফোর্স, ইট উইল ফর্ম আ কোন হুইচ ইজ নোন অ্যাজ কোন অফ ফ্রিকশন। অর্থাৎ কি বলতে চেয়েছে এখানে, এই একটা ব্লক নিলাম, এইখানে ফোর্স অ্যাপ্লাই করছি, পি ফোর্স, কন্ট্যাক্ট সারফেস হচ্ছে এটা, কন্ট্যাক্ট সারফেস, বডির একটা ওয়েট রয়েছে, ওয়েট অ্যাক্ট করবে টুয়ার্ডস গ্র্যাভিটি ডাইরেকশন, ডাউনওয়ার্ড, পুরোপুরি পারপেন্ডিকুলার। আর এই বডির ওয়েট তার এগেনস্টে একটা নর্মাল রিয়াকশন অ্যাক্ট করবে অপোজিট টু দ্য লোড, কন্ট্যাক্ট সারফেসের উপর পুরোপুরি পারপেন্ডিকুলার। আর এই যে ফোর্স আমি অ্যাপ্লাই করেছি, এই ফোর্সের জন্য একটা ফ্রিকশন জেনারেট হবে। সো ফ্রিকশন ফোর্স অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করবে। এইভাবে। সো এখানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি হয়, এই নর্মাল ফোর্সের সঙ্গে এই ফ্রিকশন ফোর্সের যে রেজাল্টেন্ট, তার যে অ্যাঙ্গেল, সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। সো সেইটা ড্র করছি এইভাবে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই অ্যাঙ্গেল। তো কোন অফ ফ্রিকশন কি বলা হচ্ছে, দ্য ইফ দ্য রেজাল্টেন্ট ফোর্স, এই যেটা রেজাল্টেন্ট ফোর্স, আর এটাকে যদি রোটেট করা হয় এই নর্মাল যে রিয়াকশন, সেটাকে অ্যাক্সিস রেখে, তাহলে যে কোনটা ফর্ম হবে, সেই কোনটাই হচ্ছে কি কোন অফ ফ্রিকশন। সো এই হচ্ছে নর্মাল রিয়াকশন, পুরোপুরি পারপেন্ডিকুলার, আর এই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এই অ্যাক্সিসটাকে এক্সটেন্ড করছি, নর্মাল ফোর্সের অ্যাক্সিসটা এক্সটেন্ড করলাম, আর এই যে রেজাল্টেন্ট ফোর্সের অ্যাক্সিসটাকে এক্সটেন্ড করলাম।
হচ্ছে নর্মাল ফোর্স এন, হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর। তাহলে এই নর্মাল ফোর্সের যে অ্যাক্সিস সেটাকে যদি এই মিড অ্যাক্সিস ধরে এই যে রেজাল্টেন্ট ফোর্স সেটাকে যদি রোটেট করা হয় তাহলে কি একটা এইভাবে একটা কোণ ফর্ম করবে। এই যে কোণ যেটা ফর্ম করলো সেটাই হচ্ছে কি কোণ অফ ফ্রিকশন। এই কোণটা কত হবে, যদি ফাই হয় এই পাশটাও ফাই হবে, এই পাশটাও ফাই হবে। সো এই যে নর্মাল রিয়াকশন ফোর্স সেটাকে অ্যাক্সিস রেখে এই যে রেজাল্টেন্ট ফোর্স সেটাকে যদি রোটেট করা হয় অ্যাক্সিস বরাবর, তাহলে যে কোণটা ফর্ম করছে সেটাই হচ্ছে কি কোণ অফ ফ্রিকশন। বোঝা গিয়েছে? কোন ডাউট? কিছু ডাউট তাহলে জিজ্ঞাসা করতে পারো, নয় নেক্সট মুভ করছি আমি। নেক্সট কোয়েশ্চেন কি, রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন। ফ্রিকশন যে রয়েছে তার ফ্রিকশনের অ্যাডভান্টেজ কি এই ইঞ্জিনিয়ারিং লাইফ বলো বা এই ডে টু ডে লাইফে বলো। দুটো কন্ট্যাক্ট সারফেসের মধ্যে যদি ফ্রিকশন থাকে, অ্যাজিউম করছি যদি একটা রোডের মধ্যে একটা ভেহিকেল চলছে, সেইখানে ফ্রিকশন কত জায়গায় কাজ করে দেখো। ইট হেল্পস দ্য ভেহিকেল মুভ উইদাউট স্লিপিং। ভেহিকেলটা যে রাস্তার মধ্যে মুভ করছে তার জন্য ফ্রিকশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এই কারণ দেখবে যখন যে বরফের রোডগুলো হয় সেক্ষেত্রে দেখবে কিন্তু গাড়ির চাকা স্কিড করে, কারণ কি সেখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা কম হয়ে যায়। আর এই ফ্রিকশন যে কোএফিসিয়েন্ট সেটাকে বাড়ানোর জন্যই আমাদের যে গাড়ির টায়ার তার মধ্যে যে টেক্সচারগুলো ইউজ করা হয়, যেটা সেই গ্রিপ ইউজ করা হয় কিসের জন্য, এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এই গ্রিপটা বাড়ানোর জন্য। তাহলে যদি এই ফ্রিকশন যদি না থাকে তাহলে একটা ভেহিকেল একটা রোডের মধ্যে কিন্তু ভালোভাবে চলতে পারবে না। এটা গেল ভেহিকেল রান করানোর জন্য। আবার যখন ভেহিকেল স্টপ করাই সেক্ষেত্রে কি ব্রেক অ্যাপ্লাই করছি, তো ব্রেক কোন প্রিন্সিপালে কাজ করে, যখন ব্রেক অ্যাপ্লাই করছি চাকার মধ্যে থাকে ব্রেক ডিস্ক আর ক্যালিপার, সেই ডিস্কটাকে ক্যালিপার চেপে ধরে, সেখানে ফ্রিকশন জেনারেট হয়। তো গাড়িটা যে ব্রেক অ্যাপ্লাই করছি গাড়িটাকে থামানোর জন্য কিন্তু ফ্রিকশন দেয়। অ্যালাউ পাওয়ার ট্রান্সফার থ্রু বেল্ট অ্যান্ড ক্লাচ, বেল্ট ড্রাইভ ক্লাচ ড্রাইভ এইসবের ক্ষেত্রে কি যে পাওয়ার ট্রান্সফার হচ্ছে সেটা একটা রোটেশন থেকে 8টা রোটেশন ইউনিটে, সেটা বেল্টের মাধ্যমে, সেখানেও কিন্তু ফ্রিকশন রয়েছে। ইট হেল্পস স্ক্রু নাট অ্যান্ড বোল্ট রিমেন্স টাইট। যদি স্ক্রু নাট বোল্ট এর মধ্যে যদি ফ্রিকশন না থাকে তাহলে কিন্তু এটা টাইট অবস্থায় থাকবে না, এটা একটা খুলে যাওয়ার চান্স থাকবে, লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। আর কি ইট প্রিভেন্ট অবজেক্ট ফ্রম স্লাইডিং অন ইনক্লাইন সারফেস। কোনো একটা ইনক্লাইন সারফেসে কোনো একটা বডি রেখেছি, তো সেই ক্ষেত্রে বডিটা ওই স্থানে রেস্ট অবস্থায় থাকবে ডিউ টু ফ্রিকশন ফোর্স। একটা ইনক্লাইন সারফেসের উপর যদি একটা বস্তু রাখা হয় তো সেটা নিচের দিকে মুভ করা থেকে বাঁচবে কিসের জন্য, ডিউ টু ফ্রিকশন ফোর্স। কারণ এর বডির উপর এর লোড অ্যাক্ট করছে, এর টেন্ডেন্সি হবে নিচের দিকে স্লাইড করা, বাট এই যে কন্ট্যাক্ট সারফেস এখানে ফ্রিকশন ফোর্সের জন্য কিন্তু এই যে বডি সেটা এখানে রেস্ট অবস্থায় থাকবে। সো দিজ আর দ্য ইম্পর্টেন্স অফ ফ্রিকশন ইন ইঞ্জিনিয়ারিং। ক্লিয়ার? কোনো ডাউট? কারো কোনো ডাউট দেখছি না। সো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ রিভার্সিবল অ্যান্ড হোয়াট ইজ নন রিভার্সিবল মেশিন।
ম্যাথমেটিক্যালি যখন একটা মেশিনের যে এফিসিয়েন্সি সেটা যদি মোর দেন 50% হয় সেটাকে আমরা বলি রিভার্সিবল মেশিন। আর যে মেশিন তার এফিসিয়েন্সি ইকুয়াল টু 50 অর লেস দেন 50% হয় সেটাকে বলি আমরা নন রিভার্সিবল অর সেলফ লকিং মেশিন। রিভার্সিবল আর নন রিভার্সিবলের মধ্যে কনসেপ্টের ডিফারেন্স কোথায়? একটা নন রিভার্সিবল মেশিন হচ্ছে যদি সেই মেশিনটা আমরা ইউজ করে মেবি একটা লোড লিফট করলাম, যেমন আমরা যে গাড়িতে ইউজ করি স্ক্রু জ্যাক যেটা হয় সেটা কি, সেটা একটা মেশিন বলতে পারি, মেকানিক্যাল একটা তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যে স্ক্রু জ্যাক ইউজ করছি সেটা দিয়ে আমরা গাড়িটাকে লিফট করি যখন টায়ার চেঞ্জ করতে হয় বা কিছু যদি ভেতরে কাজ থাকে। তো ডিউ টু নন রিভার্সিবল, ডিউ টু সেলফ লকিং, ওই যে আমরা স্ক্রু জ্যাকটা লিফট করছি সেটা কিন্তু আর রিটার্ন তার পজিশনে আসে না। কিসের জন্য? সেটা সেলফ লকিং কন্ডিশন বা সেলফ লকিং একটা মেশিন, নন রিভার্সিবল মেশিন। সেটা আমাদের ওই স্ক্রু জ্যাকের ক্ষেত্রে ডিজায়ারেবল। কারণ কি, যদি আমরা এফোর্ট দিয়ে গাড়িটাকে তুললাম, তারপর টায়ার চেঞ্জ করা বলো বা যা কিছু বলো, জাস্ট লোড দিয়ে যখন ছেড়ে দিলাম, তারপর যদি সেটা রিটার্ন অবস্থায় চলে আসে সেক্ষেত্রে দুর্ঘটনা হতে পারে। তো সেটা হচ্ছে কি সেলফ লকিং কন্ডিশন ডিজায়ারেবল ওই মেশিনের ক্ষেত্রে। তো এই হচ্ছে কনসেপ্ট অফ নন রিভার্সিবল অথবা সেলফ লকিং। আমরা যদি এফোর্ট অ্যাপ্লাই করে যে পজিশনে নিয়ে যাব, যে লোড তুলব, সেই পজিশনে কিন্তু ওই মেশিনটা হোল্ড অবস্থায় থাকবে। আর যখন আমরা এফোর্ট অ্যাপ্লাই করে ছেড়ে দেব, তারপর যদি মেশিনটা আবার পুনরায় সেই যে স্টেট সেই কন্ডিশনে যদি চলে আসে সেটা হচ্ছে কি রিভার্সিবল মেশিন। হোয়েন দ্য অ্যাপ্লাইড ফোর্স স্টপস, আ রিভার্সিবল মেশিন রিভার্স অ্যান্ড পারফর্ম ওয়ার্কস, রিভার্স ডাইরেকশনে ওয়ার্ক করবে আর সেটা রিভার্স হয়ে যাবে। আর নন রিভার্সিবল কি, মেশিন হোল্ড দ্য লোড ইন পজিশন, আমরা যেই পরিমাণ এফোর্ট দিয়ে একটা ওয়ার্ক করব সেই পজিশনে গিয়ে কিন্তু হোল্ড হয়ে থাকবে ডিউ টু সেলফ লকিং। বোঝা গিয়েছে রিভার্সিবল অ্যান্ড নন রিভার্সিবল কি? ইয়েস, একদমই তাই। এখানে নন রিভার্সিবল মেশিন যেটা, সেটা সেলফ লকিং হচ্ছে কারণ অ্যাপ্লিকেশন অফ যে ফ্রিকশনের পরিমাণ বেশি থাকায়, ফ্রিকশন যদি বেশি থাকে সেই ক্ষেত্রে এফিসিয়েন্সি বেশি হবে না। আর এফিসিয়েন্সি যখন লেস দেন 50% অর 50% তার ভ্যালু আসবে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি কি নন রিভার্সিবল অর সেলফ লকিং। আর যদি ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কম হয় সেই ক্ষেত্রে এফিসিয়েন্সি আমরা বেশি পাবো মেশিনটার, তার এফিসিয়েন্সি মোর দেন 50% হবে, সেই ক্ষেত্রে সেটাকে বলতে পারবো কি একটা রিভার্সিবল মেশিন। বাপন ক্লিয়ার হয়েছে? নন রিভার্সিবল হচ্ছে যদি আমরা এফোর্টটাকে, যদি আমরা যে এফোর্ট দিয়ে আমরা ওয়ার্ক করলাম সেই এফোর্টটা যখন আমরা সরিয়ে নেব তখন কিন্তু ওই পজিশনে হোল্ড অবস্থায় থাকবে, সেটা হচ্ছে নন রিভার্সিবল। আর রিভার্সিবল কি, আমরা এফোর্ট দিয়ে একটা ওয়ার্ক করলাম, যখন এফোর্টটা আমরা উইথড্র করে নেব, এফোর্টটা সরিয়ে নেব, তখন কিন্তু মেশিন আবার রিভার্স ডাইরেকশনে ওয়ার্ক করে আবার ইনিশিয়াল কন্ডিশনে চলে আসবে। ওকে, so next, what do you mean by effort lost in friction and frictional resistance? So effort lost in friction হচ্ছে কি, the difference between the actual effort applied to a machine and the idle effort required to lift the load is called effort lost in friction. তাহলে কোনো একটা মেশিনে আমরা ওয়ার্ক প্রডিউস করছি লোড লিফট করার জন্য, একটা লোড রয়েছে, সেটাকে লিফট করার জন্য আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে কি অ্যাকচুয়াল এফোর্ট অ্যাপ্লাই করছি। আর আইডিয়ালি যেটা মিনিমাম কতটা ফোর্স অ্যাপ্লাই করলে
ওই লোডটাকে লিফট করা যাবে, সেটা হচ্ছে কি আইডেল এফোর্ট। সো অ্যাকচুয়াল এফোর্ট যেটা আমরা অ্যাপ্লাই করছি আর যেটা মিনিমাম এফোর্ট, যেটা ফ্রিকশন যদি না থাকে সেই ক্ষেত্রে মিনিমাম এফোর্ট কতটা লাগবে, তার যে ডিফারেন্স, তার যে ম্যাগনিটিউডের ডিফারেন্স, সেটা হচ্ছে কি এফোর্ট লস ইন ফ্রিকশন। বোঝা গিয়েছে? কয়েকটা ভ্যালু দিয়ে বোঝাই। অ্যাজিউম করছি কোনো একটা লিফটিং মেশিন রয়েছে, সেক্ষেত্রে আমরা লোড লিফট করার জন্য লোড নিচ্ছি। সো লোডের ভ্যালু নিচ্ছি 1500 নিউটন। মেশিনের ভেলোসিটি রেশিও দেওয়া রয়েছে, অ্যাজিউম করো 10। আর যে আইডল এফোর্ট আমরা অ্যাপ্লাই করছি পি, সেটা হচ্ছে 200 নিউটন। তাহলে কি 200 নিউটনের এফোর্ট অ্যাপ্লাই করে আমরা এই 1500 নিউটনের লোডকে লিফট করছি একটা লিফটিং মেশিনের মাধ্যমে। সো এই যে 200 নিউটন, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল এফোর্ট অ্যাপ্লাই। আর আইডল এফোর্ট কি হয়, আইডল এফোর্ট ইকুয়াল টু হয় লোড বাই ভেলোসিটি রেশিও। সো এই ক্ষেত্রে কত আসছে 1500 ডিভাইডেড বাই 10, সো 150 নিউটন। এটা হচ্ছে আইডল এফোর্ট। সো এফোর্ট লস ইন ফ্রিকশন কত হবে তাহলে? এফোর্ট লস ইন ফ্রিকশন ইকুয়াল টু ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকচুয়াল এফোর্ট অ্যাপ্লাই। অ্যাকচুয়াল এফোর্ট আমরা অ্যাপ্লাই করছি এই 1500 নিউটনের ফোর্সটাকে লিফট করতে 200, বাট আইডিয়ালি দরকার কত 150। সো এই 50 নিউটন হচ্ছে ভ্যালু কিসের? এফোর্ট লস ইন ফ্রিকশন। ফ্রিকশনটাকে ওভারকাম করার জন্য কিন্তু আমাদের এই এক্সট্রা 50 নিউটন যে এফোর্ট সেটা অ্যাপ্লাই করতে হয়, বাট আইডিয়ালি রিকোয়ারমেন্ট কত 150 নিউটন। সো এটাই হচ্ছে এফোর্ট লস্ট ইন ফ্রিকশন। ফ্রিকশনের জন্য যে পরিমাণ এফোর্টটা দিচ্ছি তার কিছুটা পার্সেন্ট ওইখানে লস হচ্ছে। বোঝা গিয়েছে? নেক্সট ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কি? দ্য লোড ইকুইভ্যালেন্ট টু দ্য এফোর্ট লস্ট ইন ফ্রিকশন ইজ কল্ড ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। তাহলে এই ফ্রিকশনাল যে এফোর্ট লস ইন ফ্রিকশন এর ইকুইভ্যালেন্ট যে লোড, সেই লোডটাকে বলা হচ্ছে কি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। সো এই ক্ষেত্রে কত ছিল ফ্রিকশনাল যে এফোর্ট লস ইন ফ্রিকশন, সেটা হচ্ছে পি অ্যাকচুয়াল এফোর্ট অ্যাকচুয়াল মাইনাস পি আইডল ইন্টু ভেলোসিটি রেশিও। সো এক্ষেত্রে অ্যাকচুয়াল যে এফোর্ট সেটা কত ছিল 200 নিউটন, আইডল এফোর্ট ছিল 150 নিউটন, আর ভেলোসিটি রেশিওর ভ্যালু 10। সো 50 ইন্টু 10 500 নিউটন। এই যে লোডের ভ্যালু এগেনস্ট এফোর্ট লস ইন ফ্রিকশন ইকুইভ্যালেন্ট টু এফোর্ট লস ইন ফ্রিকশন, এই যে লোডের ভ্যালু সেটাকে বলা হচ্ছে কি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। পি অ্যাকচুয়াল মাইনাস পি আইডল ইন্টু ভেলোসিটি রেশিও VR। ক্লিয়ার? কোনো ডাউট?
নো ডাউট দেখছি না, সো নেক্সট মুভ করছি। নেক্সট কোশ্চেন দেখো, a train was moving at constant velocity of 80 km/h. As it approached a station, the loco pilot applied a brake, producing the constant retardation of 0.74 meter per second square. And so find how much time it will take to stop the train. তাহলে একটা ট্রেন একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছিল। সো ইনিশিয়াল ভেলোসিটি গিভেন ডেটা, অ্যাট ফার্স্ট গিভেন ডেটা লিখে নেবে। ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া রয়েছে 80 km/h. Constant retardation ভ্যালু হচ্ছে কত? 0.74 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি করছে? ব্রেক অ্যাপ্লাই করছে। ব্রেক অ্যাপ্লাই করার পর কি যে ট্রেন সেটা ফাইনালি গিয়ে স্টপ হবে কোন টাইমে, সেই টাইমটা জিজ্ঞেস করেছে, টি এর ভ্যালু জানতে চেয়েছে। যেহেতু এখানে বলা হয়েছে ব্রেক অ্যাপ্লাই করার পর যে ট্রেন সেটা স্টপ হবে তার টাইমটা, তো যখন ফাইনালি ট্রেনটা গিয়ে স্টপ হবে তখন তার ভেলোসিটি কত হবে? একটা ট্রেন যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে রানিং রয়েছে, তারপর আমরা ব্রেক অ্যাপ্লাই করলাম। সো ব্রেক অ্যাপ্লাই করার পর যখন ব্রেকটা বা ট্রেনটা যখন থামবে, সেই ক্ষেত্রে ট্রেনের তখন ভেলোসিটি কত হবে? ভেলোসিটি কত হবে যখন ফাইনালি যখন ট্রেনটা থামবে? সো ট্রেন যখন থামবে তখন তার ভেলোসিটি কত? 0। সো ফাইনাল ভেলোসিটি জিরো মিটার পার সেকেন্ড। এ হচ্ছে গিভেন ডেটা। গিভেন ডেটা লেখার পর দেখতে হবে যে প্রত্যেকটা যে ইউনিট সেটা সমান রয়েছে কিনা। ইউনিটে কিন্তু প্রচুর এখানে চেঞ্জ করে দিয়ে দেয়, যার ফলে যদি ডাইরেক্ট ভ্যালু পুট করি অ্যান্সার কিন্তু ভুল চলে আসে, পুরোপুরি ফর্মুলা যদি ঠিকঠাক অ্যাপ্লাই করি তা সত্ত্বেও। সো ফার্স্ট যেটা দেখে নিতে হবে যে প্রত্যেকটা ইউনিট সেটা একই রকম দেওয়া রয়েছে কিনা। সো এইখানে দেখো 0 পয়েন্ট রিটার্ডেশনের ভ্যালু দিচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইখানে দেওয়া হচ্ছে কিলোমিটার পার আওয়ার। সো কিলোমিটার পার আওয়ার যেটা রয়েছে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো কিলোমিটার পার আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো সেই ক্ষেত্রে কি হয়, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা চলে আসবে মিটার পার সেকেন্ড, যেহেতু এখানে মিটার পার সেকেন্ড রয়েছে। সো 18 × 5/18 অ্যাপ্রক্সিমেটলি আসছে 22.22। সো ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেছি, ফাইনাল ভেলোসিটি পেয়ে গেছি, আর রিটার্ডেশন যে ভ্যালু সেটা পেয়ে গেছি। এবার হচ্ছে ফর্মুলাগুলো দেখা। ফর্মুলা কি কি রয়েছে? একটা রয়েছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। সো এই ক্ষেত্রে দেখবো প্রত্যেকটা যে ভ্যালু সেখানে এখানে দিতে পারছি কিনা, এই ফর্মেটে অ্যাপ্লাই করতে পারছি কিনা। সেখানে ডিসপ্লেসমেন্টের কোনো কিন্তু ডেটা নেই, সো এটা অ্যাপ্লাই করতে পারবো না। নেক্সট কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এ টি। সো এখানে আমরা ভি জানি, ইউ জানি, এ জানি, আর টিটা ফাইন্ড করতে হবে। সো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এ টি। ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সেলারেশন। যদি অ্যাক্সেলারেশন হয় সেক্ষেত্রে পজিটিভ, যদি রিটার্ডেশন হয় সেক্ষেত্রে নেগেটিভ, আর টি হচ্ছে টাইম। তো ফাইনাল ভেলোসিটি কত?
জিরো, ট্রেনটা থামবে। ইনিশিয়াল ভেলোসিটি কত? 22.22, যেহেতু রিটার্ডেশন হচ্ছে তাই নেগেটিভ মাইনাস, তার ভ্যালু কত? 0.74 টাইম টিটা ফাইন্ড করবো। সো টি ইকুয়াল টু হচ্ছে ডিভাইড বাই 0.74। So 22.04 equals to টাইম রিকোয়ার্ড কত হচ্ছে 30.03 সেকেন্ড। প্রত্যেকটা ইউনিট যেহেতু মিটার পার সেকেন্ড রয়েছে তাই অ্যান্সার সেটা পেয়েছি সেকেন্ডে। এইটাকে যদি মিটার পার সেকেন্ডে না কনভার্ট করে এটাকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতাম সেই ক্ষেত্রেও কিন্তু অ্যান্সার মিলতো, বাট সেটা অ্যান্সার পেতাম সেটা আওয়ার পেতাম। সো টাইম রিকোয়ার্ড টু স্টপ দ্য ভেহিকেল ট্রেন ইজ 30.03 সেকেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? সো আমার অ্যান্সার বেরিয়ে গেছে 30 সেকেন্ড। গুড। তোমরা যারা বাকিরা রয়েছে তারাও সেশনে এঙ্গেজ থাকো, সেশনে কমেন্ট করো, কোথাও ডাউট থাকলে সেটা জিজ্ঞাসা করো। ওকে, নেক্সট তাহলে নেক্সট কোয়েশ্চেন। A ball is thrown vertically upward from the ground with an initial velocity of 2 meter per second. Find the greatest height attained by the ball. একটা বল রয়েছে, সেটাকে নিচ থেকে থ্রো করছি উপরের দিকে। এখানে বলা হয়েছে ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা দেওয়া রয়েছে 2 মিটার পার সেকেন্ড। জিজ্ঞাসা করা হচ্ছে যে ম্যাক্সিমাম হাইট কত অবধি পৌঁছাবে এই ভেলোসিটি থ্রো করলে, তার ভ্যালু কত? অ্যাট ফার্স্ট গিভেন ডেটা ইনিশিয়াল ভেলোসিটি টু মিটার পার সেকেন্ড। হাইট ফাইন্ড করতে হবে। আর কি কি ডেটা আমরা এখান থেকে পেতে পারি? বলা হয়েছে যে ম্যাক্সিমাম হাইট কত হবে, অর্থাৎ যখন কোনো বল বা কোনো যদি অবজেক্ট আমরা নিচ থেকে থ্রো করি উপর দিকে, ম্যাক্সিমাম হাইট কখন পৌঁছায়? যখন বস্তুটা উপর দিকে থ্রো করা হয় গ্র্যাভিটির এগেনস্ট ডাইরেকশনে, তখন কি হয়? গ্র্যাভিটি তাকে পুল করে, সো তার যে অ্যাক্সিলারেশন বলো, তার যে ভেলোসিটি বলো, সেটা কি ধীরে ধীরে কমতে থাকে। তো একটা পয়েন্টে গিয়ে যখন টপ পজিশনে পৌঁছাবে সেই ক্ষেত্রে বস্তুটা কিন্তু কিছুক্ষণের জন্য, কিছু মিলি সেকেন্ড হোক, রেস্ট অবস্থায় চলে আসবে। ওই যে পয়েন্টে বস্তুটা রেস্ট অবস্থায় এসছে সেটাই হচ্ছে ওই যে বস্তু তার ম্যাক্সিমাম হাইট। সো ম্যাক্সিমাম হাইটে গিয়ে তার কী হবে? তার যে ফাইনাল ভেলোসিটি সেটা জিরো হবে। সো ফাইনাল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। আবার যখন কোনো বস্তুকে আমরা উপর থেকে নিচের দিকে ড্রপ করি তখন সেক্ষেত্রে কী হয়? যখন উপর থেকে নিচে ড্রপ করছি, যে অবস্থায় হাতে হোল্ড রেখেছি, সেই ক্ষেত্রে তার ইনিশিয়াল ভেলোসিটি 0 থাকে। আবার যখন একদম জাস্ট গ্রাউন্ডের কাছাকাছি পৌঁছে যায় তখন তার যে ভেলোসিটি সেটা ম্যাক্সিমাম অবস্থায় চলে আসে। আর যখন উপর থেকে থ্রো করছি ঠিক তার উল্টো, নিচ থেকে থ্রো করছি একটা ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে, তখন যে হাতে হোল্ড করে আছি সেটা কিন্তু ধরছি না, জাস্ট হাত থেকে থ্রো করার সময় যে ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটি সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আর বস্তু যখন টপ মোস্ট হাইটে পৌঁছাবে সেক্ষেত্রে কি বস্তুটা একটা পয়েন্টে গিয়ে একটা সময়ের জন্য স্থির অবস্থায় চলে আসবে, সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট। সো সেই ক্ষেত্রে তার যে ফাইনাল ভেলোসিটি সেটা আমরা বলতে পারি কত? 0 মিটার পার সেকেন্ড। সো ইনিশিয়াল পেয়েছি, ফাইনাল পেয়েছি, আর যে গ্র্যাভিটি যে অ্যাক্সিলারেশন
সেটা কত, জি এর ভ্যালু 10 অ্যাজিউম করতে পারি। যদি কোশ্চেনে দেওয়া থাকে যে জি এর ভ্যালু 10 নিয়ে, তাহলে 10 নিয়ে করবে, না হয় 9.81 নিয়ে করতে পারো। 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে যে জি এর ভ্যালু 10, সেটা সেই ক্ষেত্রে তখন 10 নিয়ে নিউমেরিক্যালটা সলভ করবে। সো আবার যে ফর্মুলা যেগুলো রয়েছে সেগুলো লিখব। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2GS। ভি জানি আমরা, ফাইনাল ভেলোসিটি জানা রয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি সেটাও জানা রয়েছে, গ্র্যাভিটি যে অ্যাক্সেলারেশন সেটাও জানি, এস অর্থাৎ যে হাইট ডিসপ্লেসমেন্ট সেটাকে ফাইন্ড করতে বলা হয়েছে। তাহলে এই প্রত্যেকটা ভ্যালু পুট করে নেব এখানে। তাহলে সো ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়াল টু 0, এর ভ্যালু 0 স্কোয়ার ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি 2 তার স্কোয়ার প্লাস মাইনাস 2GS। প্লাস হচ্ছে যদি উপর থেকে বস্তু ড্রপ করি, টুয়ার্ড গ্র্যাভিটি ডাইরেকশনে যদি বস্তুটা মুভ করে সেই ক্ষেত্রে পজিটিভ হবে, আর যদি আমরা উপর দিকে থ্রো করছি গ্র্যাভিটির এগেনস্টে সেক্ষেত্রে নেগেটিভ। সো নেগেটিভ 2 ইন্টু জি এর ভ্যালু 9.81 ইন্টু ডিসপ্লেসমেন্ট এস অথবা হাইট বলতে পারি এইচ। সো এইচ ইকুয়ালস টু হচ্ছে 2 এর স্কোয়ার 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.81। ইকুয়াল টু এইচ এর যে ভ্যালু সেটা আসছে এস ইকুয়াল টু 0.204 মিটার। এই হচ্ছে যে অবজেক্ট বা বল তার ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড। এই 2 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটি যদি আমরা থ্রো করি একটা বলকে, সেটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে পৌঁছাবে 0.204 মিটার। ক্লিয়ার? কোনো ডাউট? আমি দেখছি সোহম একা অ্যান্সার করছে, বাকিরা কিন্তু কেউ কিছু অ্যান্সার করছে না। সেশনটা শুধু লাইভ ভিডিও দেখার মতো দেখো না, আমি বলবো একটা পেন পেপার নিয়ে তোমরা নিজেরাও বসে সেটা কোশ্চেনগুলো সলভ করো। সেই ক্ষেত্রে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তখন ওই মুহূর্তে কোশ্চেন করতে পারবে। নিজে লিখে লিখে করলে সেটা বেটার বুঝতে সুবিধা হয়। বাপন কোথায় ক্লিয়ার না? কি ডাউট? সিম্পল কোশ্চেন পড়ে ফার্স্ট যে ডেটাগুলো সেই ডেটাগুলো লিখে নিতে হবে। বলা হয়েছে বস্তুটা যখন আমরা থ্রো করছি তার ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। সো ইনিশিয়াল ভেলোসিটি কত? 2 মিটার পার সেকেন্ড। অল ক্লিয়ার? ওকে, সো নেক্সট মুভ করছি। নেক্সট কোশ্চেন হচ্ছে স্টেট দ্য ভ্যারিগনাস থিওরাম অ্যান্ড এক্সপ্লেন বোজ নোটেশন। সো হোয়াট ইজ ভ্যারিগনাস থিওরাম? অ্যাকর্ডিং টু ভ্যারিগনাস থিওরাম কোনো একটা অবজেক্টের উপর বা কোনো একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করছি, মেবি সিঙ্গেল ফোর্স হতে পারে অথবা নাম্বার অফ ফোর্স হতে পারে। সেই ক্ষেত্রে সেই সিঙ্গেল ফোর্সের যদি আমরা মোমেন্ট ক্যালকুলেট করি ওই বডির যে কোনো পয়েন্টের রেসপেক্টে, তার যে মোমেন্ট ভ্যালু পাবো, আর যদি ওই ফোর্সটাকে অ্যাকর্ডিং টু রেজলিউশন অফ ফোর্সের মাধ্যমে যদি আমরা দুটো কম্পোনেন্টে রিজলভ করি, তারপর সেই দুটো কম্পোনেন্টের যদি অ্যালজেব্রিক সাম নিই মোমেন্টের অ্যাবাউট দ্য সেম পয়েন্ট, দুটো কিন্তু ভ্যালু ইকুয়াল হবে। অথবা একটা বডির উপর যদি নাম্বার অফ ফোর্স অ্যাক্ট করছে, সেই প্রত্যেকটা ফোর্সে যদি একটা পয়েন্টে আমরা মোমেন্ট বের করি, তার যে ভ্যালু সেটাকে যদি কম্পোজিশন অফ ফোর্সের মাধ্যমে
বিভিন্ন ফোর্স যেগুলো অ্যাক্ট করছে ওই বডির উপর, সেটাকে একটা সিঙ্গেল রেজাল্টেন্ট ফোর্সে রিপ্রেজেন্ট করি, আর ওই রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু যদি ওই সেম পয়েন্টে মোমেন্ট বের করি, তার যে ভ্যালু দুটো ইকুয়াল হবে। স্টেটমেন্ট দেখো, দ্য মোমেন্ট অফ আ ফোর্স অ্যাবাউট এনি পয়েন্ট ইজ ইকুয়াল টু দ্য algebraic sum of the moment of the component of that force about the same point, or the moment of the resultant force about any point is equal to the algebraic sum of the moments of all forces about the same point. একটা ছবির মাধ্যমে বোঝায়, এই একটা যদি ব্লক থাকে, অ্যাজিউম করছি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এইভাবে, পি ফোর্স। এই বডির মধ্যে যে কোনো একটা পয়েন্ট অ্যাজিউম করছি, এই পয়েন্টটা হচ্ছে ও। তাহলে মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট ও, সো মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট ও ফর পি ফোর্স কী হবে? দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স ইন্টু ডিস্টেন্স। কোন ডিস্টেন্স? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। অর্থাৎ এই ফোর্সের যদি লাইন অফ অ্যাকশন ড্র করি, তাহলে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাই হচ্ছে ডি। এ হচ্ছে মোমেন্ট অ্যাবাউট দ্য পয়েন্ট ও ফর পি ফোর্স। পি ফোর্স, magnitude of the force and perpendicular distance from the point O. It is equal to, এই ফোর্সকে যদি দুটো কম্পোনেন্টে রিজলভ করি অ্যাকর্ডিং টু রেজলিউশন অফ ফোর্স, এইভাবে একটা কম্পোনেন্ট হবে, এইভাবে একটা কম্পোনেন্ট হবে। এই অ্যাঙ্গেলটা অ্যাজিউম করছি থিটা, সো এই কম্পোনেন্ট হবে পি cos থিটা, আর এই কম্পোনেন্টটা হবে পি sin থিটা। So moment about point O for P force is equal to sum of the moment of the component, algebraic sum, শুধু সাম নয়, algebraic sum of the moment of that component of that force। তাহলে এই ফোর্সের যদি কম্পোনেন্ট, এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? এই ফোর্সের জন্য হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটা, আর এই ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইটা। সো এই হচ্ছে L1 L2। সো অ্যাকর্ডিং টু ভ্যাগনাস থিওরাম, এই পয়েন্টে যদি মোমেন্ট নিই, মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট ও, sum of the moment about point O for the component of that force is equal to হচ্ছে P cos cos theta। ক্লকওয়াইজ যদি পজিটিভ নিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, এই জন্য বলা হচ্ছে অ্যালজেব্রিক সাম, সাইন কনভেনশন মেনে P sin থিটা। সো এই দুটোর যে ভ্যালু সেটা ইকুয়াল হবে। এই পি ফোর্সের যদি রেজাল্টেন্ট আমরা বের করি ও পয়েন্টে, তার যে ভ্যালু বেরোবে, এই পি ফোর্সকে যদি রিজলভ করি দুটো কম্পোনেন্টে, তারপর যদি তার মোমেন্ট বের করি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করলাম না, L1, এটা হচ্ছে পি কস থিটা ইন্টু L1, পি সাইন থিটা ইন্টু L2, এই দুটো যে ভ্যালু সেটা ইকুয়াল হবে। ক্লিয়ার? বোঝা গেছে হোয়াট ইজ ভ্যারিয়েন্স থিওরাম, স্টেটমেন্টটা কি বলতে চেয়েছে? কোনো ডাউট? ওকে, কারো কিছু ডাউট দেখছি না, সো নেক্সট মুভ করছি। নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে, টু
forces of magnitude P, 2P and P act on a particle. If the first force is double and the second force is increased by 12 kilonewton, then the direction of the resultant remain unaltered, then find the value of P. তাহলে দুটো ফোর্স রয়েছে P and 2P. Force 2P 0. So force একটা P. So assume করছি আর তাদের রেজাল্টেড ফোর্স দুটোর হচ্ছে R. So P ফোর্স একটা 2P ফোর্স, তাদের রেজাল্টেন্ট R, আর এই যে রেজাল্টেন্টের সঙ্গে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা। এটা হচ্ছে কেস 1। কেস 2 কি বলা হয়েছে, একটা ফোর্সকে যদি ডাবল করে দেওয়া হয় আর একটা ফোর্স যদি 12 কিলোনিউটন ইনক্রিজ করা হয়, সেই ক্ষেত্রে তাদের যে রেজাল্টেন্টের যে লাইন অফ অ্যাকশন বলো বা ডাইরেকশন বলো সেটা কিন্তু আনঅল্টার, তার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তো ড্র করছি, 4P করা হয়েছে, P প্লাস 12 করা হয়েছে। তাদের রেজাল্টেন্ট ফোর্স যে অ্যাঙ্গেল সেটা কিন্তু তবু আলফায় রয়েছে। এই হচ্ছে আলফা। একটা ফোর্স ডাবল করে দেওয়া হয়েছে, একটা ফোর্স 12 কিলোনিউটন বাড়ানো হয়েছে। সো এই হচ্ছে কোশ্চেনের যে কনসেপ্ট। একটা ফোর্স সিস্টেম ছিল 2P আর P এর মধ্যে, তাদের রেজাল্টেন্ট ফোর্স ছিল তার একটা অ্যাঙ্গেল। একটা ফোর্সকে ডাবল করে দেওয়া হয়েছে, আরেকটা ফোর্সকে 12 কিলোনিউটন, সেই 12 কিলোনিউটন ইনক্রিজ করা হয়েছে। তারপর বলা হয়েছে যে রেজাল্টেন্ট ফোর্স আর, এই রেজাল্টেন্ট ফোর্সের আর যে অ্যাঙ্গেল আলফা, এই আলফাটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সো এখানে আমরা কি লিখতে পারি, আলফা 1 ইকুয়াল টু আলফা 2। সো আলফার ফর্মুলা কী ছিল, এই যে রেজাল্টেন্ট ফোর্সের একটা ফোর্সের সঙ্গে অ্যাঙ্গেল, আলফা ইকুয়াল টু tan ইনভার্স অফ কিউ সাইন থিটা ডিভাইডেড বাই P প্লাস কিউ cos থিটা। এ হচ্ছে ফর্মুলা। সো tan ইনভার্স অফ ফার্স্টের ক্ষেত্রে কিউ সাইন থিটা এটা লেট আস অ্যাজিউম এটা P ফোর্স, এটা Q ফোর্স, P ফোর্স, এটা Q। সো Q সাইন থিটা অর্থাৎ P সাইন থিটা ডিভাইডেড বাই P প্লাস Q cos থিটা tan ইনভার্স অফ, এটা 1 এর জন্য ইকুয়াল টু 2 tan ইনভার্স অফ Q সাইন থিটা divided by P plus Q cos theta। এই হচ্ছে রিলেশন আলফা 1 ইকুয়াল টু আলফা 2। সো এখানে করতে পারি
2p sin থিটা 4p sin থিটা, এটা কেটে বেশি থাকবে কত 2, সো 2p 4p cos থিটা। কোলাকুলি গুণ করবে, এবার মাল্টিপ্লাই যদি করি তাহলে হচ্ছে এই 2টা এর সঙ্গে মাল্টিপ্লাই হবে 2p প্লাস 4p cos of theta equal to এটা p plus 12 plus 4p cos theta, 4p cos theta 4p cos theta cancel, so 2p pটা এদিকে চলে যাবে, 2p minus p equal to 12, সুতরাং p equal to 12 নিউটন। ফাইন্ড দ্য ভ্যালু অফ p, p এর যে ভ্যালু ফাইন্ড করতে বলা হয়েছিল সেটা বেরিয়ে গেছে কোন রিলেশন থেকে, এই আলফা 1 ইকুয়াল টু আলফা 2, সেটা এই স্টেটমেন্ট এইখানে বলে দেওয়া হয়েছে যে ডাইরেকশন অফ দেয়ার রেজাল্টেন্ট রিমেন আনঅল্টার্ড। ক্লিয়ার? বোঝা গিয়েছে? এই আলফা 1 ইকুয়াল টু আলফা 2 কেন করলাম, কি হবে, p প্লাস 12 কি করে হলো, এখানে কোশ্চেন দেখো বলা হয়েছে একটা ফোর্সকে ডাবল করে দেওয়া হয়েছে, অর্থাৎ p এই যে এই ফোর্সটাকে ইন্টু 2 করে দিলাম, তাহলে 4p হয়ে গেল। আরেকটা কি বলেছে, আরেকটা ফোর্স যেটা রয়েছে সেটাকে 12 কিলো নিউটন ইনক্রিজ করা হয়েছে, তাহলে p ছিল আগে, সেটা p প্লাস 12 কিলো নিউটন। বোঝা গিয়েছে? এখানে স্টেটমেন্টে বলা হয়েছে কোশ্চেনে দুটো ফোর্স ছিল 2p আর p, তাদের একটা রেজাল্টেন্ট ফোর্স ছিল আলফা অ্যাঙ্গেলে। নেক্সট কি করা হয়েছে, একটা ফোর্সকে ডাবল করে দেওয়া হয়েছে, আরেকটা ফোর্সকে 12 কিলো নিউটন ইনক্রিজ করা হয়েছে। সেই ক্ষেত্রে তাদের যে রেজাল্টেন্ট ফোর্স, তার যে লাইন অফ অ্যাকশন বলো বা এই যে অ্যাঙ্গেল বা ডাইরেকশন, তার মধ্যে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি। তো সেই স্টেটমেন্টটাকে ধরেই আগে মুভ করলাম যে একটা ফোর্সকে 12 কিলো নিউটন ইনক্রিজ করলাম আর একটা ফোর্সকে ডাবল করে দিলাম, আর রেজাল্টেন্ট ফোর্স যে অ্যাঙ্গেল ছিল আলফা, সেটা কিন্তু কোনো চেঞ্জ করলাম না। তাহলে যেহেতু কোশ্চেনে বলা হয়েছে আলফা 1 ইকুয়াল টু আলফা 2, সো আলফা 1 ইকুয়াল টু আলফা 2 এখানে বসিয়ে তার যে ফর্মুলা আলফা ইকুয়াল টু tan ইনভার্স অফ কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা, পি প্লাস কস থিটা না, এখানে কিউ কস থিটা হবে, পি প্লাস কিউ কস থিটা, এই হচ্ছে ফর্মুলা। সো এই ভ্যালুগুলো এখন বসিয়ে দিলাম, তারপর সিম্পল ক্যালকুলেশন। ক্লিয়ার? নেক্সট, ডিফাইন দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অ্যান্ড লিমিটিং ফ্রিকশন। সো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন পুরোপুরি ডিপেন্ড করছে নেচার অফ দ্য সারফেসের উপর। দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ is the ratio of the limiting friction to the normal reaction between two surface। অর্থাৎ এই কোশ্চেনে যদি 5 নাম্বার বা একটু বেশি নাম্বার থাকে তাহলে একটু ডায়াগ্রাম এঁকে সেখানে করে দিলে বেটার হয়, তার নাম্বার কোনো কাটার জায়গা থাকবে না। এই যে একটা বডি, এইখানে কন্ট্যাক্ট সারফেস, বডির সেন্টার ওয়েট করছে W, তার একটা নর্মাল রিয়াকশন রয়েছে N, ফোর্স অ্যাপ্লাই করছি P ফোর্স, ডিউ টু ফোর্স একটা ফ্রিকশন ফোর্স জেনারেট হবে অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ফোর্স। সো এই হচ্ছে লোড W, তার নর্মাল রিয়াকশন P force, friction force F equal to mu into N, এটা হচ্ছে F max or limiting friction force।
তাহলে এই রিলেশন এখানে দেখতে পাচ্ছ এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন, যেখানে মিউ কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। সো এখানে জানতে চাইছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি, ইট ইজ ইকুয়াল টু এফ বাই এন। ইট ইজ দ্য রেশিও অফ দ্য লিমিটিং ফ্রিকশন ফোর্স এফ টু দ্য নর্মাল রিয়াকশন ফোর্স এন বিটুইন দুটো সারফেসের কন্ট্যাক্ট পয়েন্ট। ওকে, নেক্সট দ্য লিমিটিং ফ্রিকশন ফোর্স কি, কোনো একটা বডির উপর যে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, বডির একটা নির্দিষ্ট ওয়েট রয়েছে, সো ওই বডির ওয়েটের জন্য আর বডির উপর যে ফোর্স অ্যাপ্লাই করছি তার জন্য একটা বডি ম্যাক্সিমাম কতটা ফোর্স ডেভেলপ করতে পারে, সেটাই হচ্ছে ওই বডির ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স, যেটা বলা হয় লিমিটিং ফ্রিকশন। এর ওয়েট যদি ধরে নিই ডাব্লিউ ইকুয়াল টু 100 নিউটন হয়, আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু যদি মিউ ইকুয়াল টু 0.2 দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এখানে এফ ম্যাক্স যেটা লিমিটিং ফ্রিকশন ফোর্স, তার ভ্যালু কত হবে, ফোর্স এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন সামেশন অফ এফ অফ ওয়াই থেকে এন সরাসরি হচ্ছে ডাব্লিউর ইকুয়াল। সো এফ ম্যাক্স ইকুয়াল টু 0.2 ইন্টু এনের ভ্যালু কত 100, সো হচ্ছে 20 নিউটন। এই যে 20 নিউটন, এটাই হচ্ছে এই বডির ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স অর লিমিটিং ফ্রিকশন ফোর্স। ক্লিয়ার? কারো কোনো ডাউট? কিছু ডাউট থাকলে জানাও, না হলে নেক্সট মুভ করব। ওকে, কারো কিছু ডাউট দেখছি না। সো নেক্সট, a body of weight of 500 Newton is lying on a rough plane inclined at an angle of 25 degree with the horizontal. If it is supported by an effort P parallel to the plane, determine the minimum value of P for which the equilibrium can exist if the angle of friction is 20. Given data, এই ধরনের সিমিলার কোশ্চেন কিন্তু যে ফ্রিকশন টপিক যখন আমি পড়িয়েছিলাম, ঠিক এই সিমিলার কোশ্চেন কিন্তু আমি করেছিলাম। এইখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, সেখানে আমি দুটো কন্ডিশন ধরে করেছিলাম, যে মিনিমাম ফোর্সের ভ্যালু কত হবে আর ম্যাক্সিমাম ফোর্সের ভ্যালু কত হবে ওই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকার জন্য, সেই পুরো সিস্টেমটাকে। সো এখানে গিভেন ডেটা দেওয়া রয়েছে, বডির ওয়েট 500 নিউটন আর যে প্লেনের ইনক্লিনেশন সেটা 25 ডিগ্রি। সো ছবি কিন্তু দেওয়া থাকবে না, তোমাদেরকে ছবিটা ড্র করে নিতে হবে। এ হচ্ছে সারফেস 0 ডিগ্রি, 25 ডিগ্রি ইনক্লিনেশন, 25 ডিগ্রি। এইখানে একটা অবজেক্ট রয়েছে, একটা বডি, সো ইনক্লাইন প্লেনের যে অ্যাঙ্গেল সেটা 25 ডিগ্রি, এইটা হচ্ছে 25। বডির যে ওয়েট সেটা বলেছি অলওয়েজ পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড, ওয়েট ডাব্লু এর ভ্যালু কত 500 নিউটন। A body, it is supported by an effort P parallel to the plane. Determine the minimum value of P for which equilibrium can exist. তাহলে এখানে বলছি কি একটা P ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, বাট এখানে কোনো ডাইরেকশন বলা হয়নি, সেটা মেবি এইদিকে হতে পারে, মেবি এইদিকে হতে পারে। বাট নেক্সট লাইন দেখো, ডিটারমাইন দ্য মিনিমাম ফোর্স, তাহলে কি মিনিমাম কতটা ফোর্স অ্যাপ্লাই করছি, সেই ক্ষেত্রে
এই বডিটা যেন নিচের দিকে না মুভ করে। মিনিমাম ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে কি এই বডিটাকে জাস্ট এই কন্ডিশনে রাখার জন্য যাতে বস্তুটা তার ওয়েটের জন্য নিচের দিকে না মুভ করে, সেটা হচ্ছে মিনিমাম ফোর্স। সো তাহলে ফোর্স অ্যাপ্লাই যে ডাইরেকশন সেটা হবে কোন দিকে, এই উপর দিকে। এ হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স এখানে পি। তাহলে আমরা ফোর্স অ্যাপ্লাই করে চেষ্টা করছি কি বস্তুটাকে এই দিকে রাখার, যাতে বস্তুটা নিচের দিকে সাইড করে না নেমে যায়। তো বস্তুটা যদি নিচের দিকে নেমে যায় সেক্ষেত্রে ফ্রিকশন ফোর্সটা কোন দিকে জেনারেট হবে, উপর দিকে। ফ্রিকশন ফোর্সের ভ্যালু এফ ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু এন। এন কি নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন সবসময় এই যে প্লেন তার পারপেন্ডিকুলার, এই হচ্ছে নর্মাল রিয়াকশন এন। আর কিছু বাকি রইল, আপাতত ডায়াগ্রাম রেডি। সো এই ডায়াগ্রাম ড্র করেছি। নেক্সট আমাদের পয়েন্ট অফ ভিউ কি, যে প্রত্যেকটা ফোর্স যেন এক্স আর ওয়াই প্লেনের সঙ্গে যেন অ্যালাইন থাকে। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কীরকম, এইভাবে জেনারেলি এইভাবে ধরে রাখি। বাট যদি এইটাকে এক্স অ্যাক্সিস এইটাকে ওয়াই অ্যাক্সিস এইভাবে যদি ফলো করি তাহলে দেখছি প্রত্যেকটা ফোর্স কিন্তু এই ফোর্সটাও ইনক্লাইন হচ্ছে, এই ফোর্সটাও ইনক্লাইন হচ্ছে, শুধুমাত্র এইটা ওয়াই অ্যাক্সিস রয়েছে। বাট যদি এই ইনক্লাইন এই সারফেস এটাকে যদি রেফারেন্স ধরে নিই তাহলে হচ্ছে এইভাবে এক্স অ্যাক্সিস এইভাবে ওয়াই অ্যাক্সিস। তাহলে শুধুমাত্র এই একটা ফোর্স এটাকে রিজলভ করতে হবে, এক্স আর ওয়াই অ্যাক্সিসে সেটাকে অ্যালাইন করতে হবে। তো এটাকে রিজলভ করে নেব। হচ্ছে এইভাবে এইভাবে। ক্লাসে বলেছিলাম যে এই প্লেন যদি হরিজন্টালের সঙ্গে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে তাহলে তার যে ওয়েট সেটা হরিজন্টালের সঙ্গে কত ডিগ্রি অ্যাক্ট করবে, 90 মাইনাস থিটা 65। সো এটা হচ্ছে কত, এফ কস থিটা, এই অ্যাঙ্গেলটা এটা এফ সাইন থিটা। সো এটা হচ্ছে 500 কস 90 মাইনাস 25 65, এফ কস থিটা এটা এফ সাইন থিটা 500 সাইন থিটা। এই অবধি ক্লিয়ার? কারো কোনো ডাউট? এফ অ্যান্ড এন, এফ অ্যান্ড এন বলতে এফ হচ্ছে ফ্রিকশন ফোর্স, এফটা ইন্ডিকেট করছে ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স অর্থাৎ ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন ফোর্স, তার ফর্মুলা কি হয়, মিউ ইন্টু এন হয়। আর এন যেটা সেটা হচ্ছে কি, এই যে একটা অবজেক্ট এই সারফেসের উপর রাখা রয়েছে তার একটা ওয়েট এই সারফেসের উপরে অ্যাক্ট করছে। তো এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে এই ওয়েটের এগেনস্টে একটা রিয়াকশন ফোর্স ডেভেলপ হবে। তো সেটা এই রিয়াকশন ফোর্সটাই হচ্ছে এন, নর্মাল ফোর্স। সেটাকে নর্মাল ফোর্স বলা হচ্ছে কারণ এই যে অবজেক্ট এই যে সারফেস এই রিয়াকশন ফোর্সটা কিন্তু অলওয়েজ নর্মাল টু দ্য প্লেন হবে, এই পুরোপুরি 90 ডিগ্রিতে অ্যাক্ট করবে। এই যে অ্যাঙ্গেলটা এটা হবে 90 ডিগ্রি। ক্লিয়ার? দুটি ধারা ক্লিয়ার? সো এই অবধি আশা করি সবার ক্লিয়ার। নেক্সট কি, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই করা। সামেশন অফ এফ অফ এক্স সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করে ফোর্সটাকে বের করা। বাট এইখানে দেখো ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন, বাট যেহেতু এটা একটা ফ্রিকশনের প্রবলেম সেই ক্ষেত্রে কিন্তু যে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন যেটা মিউ তার ভ্যালু কিন্তু দেওয়া দরকার, দেওয়া থাকে। বাট এখানে কোনো মিউ ভ্যালু দেখছি না। বাট এইখানে দেখো দেওয়া রয়েছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি।
সো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই সেটা কি হয়, ফাই ইকুয়াল টু tan phi equal to coefficient of friction mu equal to tan phi. Tan phi. So phi এর ভ্যালু দেওয়া রয়েছে 20 ডিগ্রি, সো এখান থেকে মিউ পেয়ে যাব। So coefficient of friction mu equal to tan of phi এর ভ্যালু কত দেওয়া রয়েছে 20, সো tan 20 করলে হচ্ছে ভ্যালু 0.3639, সেটা 4 ধরে নিচ্ছি। সো এই মিউর ভ্যালু কিন্তু এখানে পেয়ে গেলাম। মিউর ভ্যালু এই কোশ্চেনে সরাসরি দেওয়া নেই, সেখানে একটু তোমাদের কনসেপ্ট ইউজ করতে হবে যে ফ্রিকশন অ্যাঙ্গেল ফাই tan phi ইকুয়াল টু মিউ হয়। ফ্রিকশন অ্যাঙ্গেল ফাই ইকুয়াল টু হয় tan ইনভার্স অফ মিউ, সো মিউ ইকুয়াল টু tan phi। সেখান থেকে মিউ যে কোএফিসিয়েন্ট ফ্রিকশন তার ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট এবার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই করব। সো ফার্স্ট সামেশন অফ এফ অফ ওয়াই যদি অ্যাপ্লাই করি, ওয়াই ডাইরেকশন শুধুমাত্র দুটো ফোর্সই রয়েছে, এই নর্মাল রিয়াকশন ফোর্স আর এই 500 সাইন থিটা। সো লিখতে পারি এন ইকুয়াল টু 500 সাইন থিটা, কেন 65 হবে, সাইন 65। সো n equal to 500 sin 65। সো এর ভ্যালু আসছে n equal to 453.15। সো n এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে ফ্রিকশন ফোর্স, ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন ফোর্স F ইকুয়াল টু হয় মিউ ইন্টু এন। সো F ইকুয়াল টু মিউর ভ্যালু কত 0.364 ইন্টু এন এর ভ্যালু কত, এন পেলাম এখানে 453.15। সো এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স F ইকুয়াল টু 164.95 নিউটন। তো সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করে এন এর ভ্যালু বের করলাম। এন এর ভ্যালু পাওয়ার পর এই যে এই একটা ফোর্স আননোন ছিল মিউ ইন্টু এন, সো মিউ ইন্টু এন করে পেয়ে গেলাম 164.95। সো এই যে ফোর্স এর ভ্যালু কত 164.95। নেক্সট এবার কি অ্যাপ্লাই করবো, সামেশন অফ এফ অফ এক্স। সো সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0 যদি অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, এই দুটো ফোর্স পজিটিভ, এটা নেগেটিভ। সো পি প্লাস 164.95 ইকুয়াল টু লিখতে পারি 500 cos 65। So P equal to 500 cos 65 minus of 164.95 equal to 46.36 নিউটন হচ্ছে এটার অ্যান্সার। এ হচ্ছে মিনিমাম ফোর্স রিকোয়ার্ড ফর ইকুইলিব্রিয়াম, মানে মিনিমাম 46.36 নিউটন ফোর্স আমাদের অ্যাপ্লাই করতে হবে এই বডিটাকে এই রেস্ট অবস্থায় রাখার জন্য। এর থেকে যদি একটু কম হয়ে যায়, মানে 45 নিউটন ফোর্স যদি হয়ে যায়, এই বস্তুটা কিন্তু নিচের দিকে মুভ করে যাবে। তাহলে এটা হচ্ছে মিনিমাম ফোর্স ফাইন্ড করার
কনসেপ্ট, আর যদি ম্যাক্সিমাম ফোর্স ফাইন্ড করতে বলে সেই ক্ষেত্রে কী হবে সেটা অলরেডি ক্লাসে আমি আলোচনা করেছি, যারা ক্লাসে ছিল তারা জানবে। এই ফ্রিকশন ফোর্সটা তখন চেঞ্জ হয়ে যাবে, ফোর্সটা আমরা অ্যাপ্লাই করব বস্তুটাকে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য। cos 65, ওকে, এটা ক্লাসে আমি আলোচনা করছি, তবু একবার আমি বলে দিচ্ছি। এই যে অ্যাঙ্গেল এটা হচ্ছে 25, এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তিনটে করে সমষ্টি 180, সো এটা হচ্ছে 90 মাইনাস 25 করলে পেয়ে যাব 65। তাহলে এই যে কম্পোনেন্ট সেটা হচ্ছে কত? এফ কস থিটা, এফ সাইন থিটা, থিটা ভ্যালু কত? 65। এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 65। বোঝা গিয়েছে? ক্লিয়ার? cos 65 কেন করলাম সেটা বোঝা গিয়েছে? দুটি ধারা, এই অ্যাঙ্গেল এটা রয়েছে, এটা ফোর্স, সেটা যদি রিজলভ করি তাহলে যে এই অ্যাঙ্গেলটা আমাদের ফাইন্ড করতে হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা যদি 25 হয়, এটা 90, তাহলে এটা কত হবে? 90 মাইনাস 25। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। পুরো পার হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। ফাইন্ড দ্য ফ্রিকশন ফোর্স ডেভেলপ ইন দ্য ফিগার ফর, একটা ফোর্সের ভ্যালু দেওয়া রয়েছে 20 নিউটন, একটা ফোর্সের ভ্যালু দেওয়া রয়েছে 50 নিউটন, আর একটা ফোর্সের ভ্যালু দেওয়া রয়েছে 60 নিউটন। এই কোশ্চেনটা একটু ভালো বলবো কারণ এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন, শুধুমাত্র ফর্মুলা নয়। একটু যদি থিওরি যদি না জানো বা কনসেপ্ট যদি না জানো, সেক্ষেত্রে এই কোশ্চেনটা অ্যান্সার করা কিন্তু একটু চাপের হবে। এই ছবি দেওয়া রয়েছে, আর এই প্রত্যেকটা ফোর্স 20 নিউটন, 50 নিউটন অ্যান্ড 60 নিউটন। এই যে পি, এর পি এর ভ্যালু যখন 20 নিউটন অ্যাপ্লাই করছি, সেই 20 নিউটন ফোর্সের এগেনস্টে কতটা ফ্রিকশন ফোর্স ডেভেলপ হবে সেটা ফাইন্ড করতে বলা হয়েছে। আবার যখন এই পি এর ভ্যালু সেটাকে চেঞ্জ করে যখন 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে তার ভ্যালু কত সেটা ফাইন্ড করতে বলা হয়েছে। আর যখন এই পি এর ভ্যালু যখন 60 নিউটন ফোর্স অ্যাপ্লাই করব, সেই 60 নিউটন ফোর্সের এগেনস্টে যে ডেভেলপ ফ্রিকশনাল ফোর্স তার ভ্যালু কত সেটা ফাইন্ড করতে হবে। কী কী দেওয়া রয়েছে? কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ 0.5 and coefficient of kinetic or dynamic friction is 0.4. So at first এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। এই বডির যে ওয়েট অলওয়েজ এই মিড পয়েন্ট যেটা 90 ডিগ্রিতে অ্যাক্ট করছে। পি ফোর্স অ্যাপ্লাই করছি, পি ফোর্সের ভ্যালু ফার্স্ট কেস নিলাম যখন 20 নিউটন, P equal to
20 নিউটন। এই সারফেসের মধ্যে একটা নর্মাল ফোর্স ডেভেলপ হবে ডিউ টু রিয়াকশন ফোর্স এন। বডির ওয়েটের ভ্যালু কত দেওয়া রয়েছে 100 নিউটন। ওয়েট ইকুয়াল টু 100 নিউটন। সো ফোর্সের ডাইরেকশন হচ্ছে এইদিকে, তবে এগেনস্ট ফ্রিকশন ফোর্স ডেভেলপ হবে তার অপোজিট ডাইরেকশন। ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন। নেক্সট কি, প্রত্যেকটা ফোর্স দেখে নেবো যে এক্স আর ওয়াই অ্যাক্সিসে পুরোপুরি অ্যালাইন রয়েছে কিনা। এখানে প্রত্যেকটা ফোর্সই কিন্তু এক্স আর ওয়াই অ্যাক্সিসে অ্যালাইন রয়েছে। সেক্ষেত্রে এবার আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি। সো সামেশন অফ এফ অফ ওয়াই যদি অ্যাপ্লাই করি ইকুয়াল টু 0, দুটো অপোজিট ডাইরেকশন। সো ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এন। ডাব্লু ভ্যালু কত 100 নিউটন। সো এন ইকুয়াল টু 100 নিউটন। নেক্সট সামেশন অফ এফ অফ এক্স যদি অ্যাপ্লাই করি ইকুয়াল টু 0। এই দুটো ফোর্স এক্স ডাইরেকশন অপোজিট, দুটো একে অপরের অপোজিট। সো লিখতে পারি পি ইকুয়াল টু ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন। সো পি ইকুয়াল টু মিউ ভ্যালু কত 0.5। 0.5 ইন্টু নর্মাল ফোর্স কত রয়েছে 100। সো এখানে বলতে পারি ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু, সরি অ্যাট ফার্স্ট ফ্রিকশন ফোর্সটা ফাইন্ড করি। ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন। সো ফ্রিকশন ফোর্স এফ অর্থাৎ ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন ফোর্স কত 0.5 ইন্টু 100 অর্থাৎ কত 50 নিউটন। এই যে ভ্যালু যেটা বেরোলো সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স অর লিমিটিং ফ্রিকশন ফোর্স। ওকে, সো এবার হচ্ছে কোশ্চেন, যখন ফোর্স ইকুয়াল টু 20 নিউটন হবে সেই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স ডেভেলপের যে ভ্যালু সেটা কত হবে 50 নিউটন নাকি অন্য কিছু। যারা ক্লাসে কন্টিনিউ করেছো তারা কমেন্ট করো, দেখি মনে রয়েছে কিনা। এই ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স অথবা লিমিটিং ফ্রিকশন ফোর্সের ভ্যালু দেওয়া রয়েছে 50 নিউটন, বাট অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে কত 20 নিউটন। তাহলে ডিউ টু 20 নিউটন ফোর্স এখানে ফ্রিকশন ফোর্স ডেভেলপ হবে কত। ক্লাসগুলো মনে হচ্ছে মন দিয়ে করা হয়নি। এখানে বলেছিলাম যে এই ফোর্স এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন, এই করে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স অর্থাৎ লিমিটিং ফ্রিকশন ফোর্সের ভ্যালু। সো এই যে 50 নিউটন পেয়েছি সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স অর লিমিটিং ফ্রিকশন ফোর্স। আর কি বলেছিলাম যে আমরা যতটা ফোর্স অ্যাপ্লাই করব ফ্রিকশন ফোর্স কিন্তু তার এগেনস্টে ততটাই ফোর্স ডেভেলপ করবে যদি সেটা ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সের তুলনায় কম বা ইকুয়াল হয়। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এইখানে ম্যাক্সিমাম যে ফ্রিকশন ফোর্স তার ভ্যালু দেওয়া রয়েছে 50 নিউটন, বাট আমরা যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটা তো শুধুমাত্র 20 নিউটন। তাহলে ফ্রিকশন ফোর্স 50 নিউটন কীভাবে জেনারেট হবে। এই ফ্রিকশন ফোর্স যে 50 নিউটন ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স, ম্যাক্সিমাম এই বডিটা কত ফ্রিকশন ফোর্স ডেভেলপ করতে পারে
বাট যেহেতু অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 20 নিউটন, তাহলে ফ্রিকশন ফোর্সের যে ভ্যালু সেটাও কিন্তু 20 নিউটন হবে। সো কেস নাম্বার 1, when P equal to 20 নিউটন। সো ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সের ভ্যালু পেয়েছি 50 নিউটন, বাট অ্যাপ্লাইড ফোর্স is less than maximum friction force অথবা limiting friction force so that friction force develop due to applied force is equal to 20 নিউটন। যেহেতু অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালুই লিমিটিং ফ্রিকশন ফোর্সের তুলনায় কম, তাহলে যে পরিমাণ ফোর্স আমরা অ্যাপ্লাই করছি তার ঠিক এগেনস্টে ততটাই ফ্রিকশন ফোর্স ওই কন্ট্যাক্ট সারফেসে ডেভেলপ হবে। ক্লিয়ার? এটা বোঝা গিয়েছে? কোনো ডাউট? ফ্রিকশন ফোর্স 20 কেন নিলাম? কোনো ডাউট রয়েছে? এখানে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সের ভ্যালু আমরা পাই মিউ ইন্টু এন করে, বাট আমাদের যে অ্যাপ্লাইড ফোর্স সেটা যেহেতু 20 নিউটন, তাহলে তার এগেনস্টে ঠিক সেম অ্যামাউন্ট অফ ফ্রিকশন ফোর্স জেনারেট অর ডেভেলপ হবে। নেক্সট কেস কী বলা হয়েছে? যখন অ্যাপ্লাইড ফোর্স 50 নিউটন, অ্যাপ্লাইড ফোর্স যদি 50 নিউটন হয়, কেস নাম্বার 2, applied force equal to 50 Newton. So applied force P equal to maximum friction force. তাহলে যেহেতু অ্যাপ্লাইড ফোর্স ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সের ইকুয়াল, সেই ক্ষেত্রে যে ফ্রিকশন ফোর্স ডেভেলপ হবে সেটা কিন্তু এই ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সের ইকুয়াল হবে। কোন পার্টটা ক্লিয়ার হয়নি বলো? অ্যাজিউম করো যে আমার লোড লিফটিং করার ক্ষমতা হচ্ছে 100 নিউটন। 100 নিউটন অবধি আমি লোড লিফট করতে পারবো, বাট আমাকে যদি 50 নিউটন লোড লিফট করতে দেওয়া হয়, সেক্ষেত্রে আমি 100 নিউটন যে এফোর্ট সেটা আমি কীভাবে অ্যাপ্লাই করবো? আমার তো 50 নিউটন ফোর্সই অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে তার ম্যাক্সিমাম ফোর্স লাগছে না। এই বডিটার ক্যাপাবিলিটি হচ্ছে যে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স যেটা জেনারেট করবে সেটা হচ্ছে 50 নিউটন, বাট তার উপর ফোর্সই অ্যাপ্লাই করছে আমি শুধুমাত্র 20 নিউটন। তাহলে কি তাকে আর 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হবে ফ্রিকশন ফোর্স? অবশ্যই না। যেহেতু ফোর্সের ভ্যালু কম, তাহলে ফ্রিকশন ফোর্স যেটা জেনারেট হবে সেটাও কম হবে। বোঝা গিয়েছে? ম্যাক্সিমাম
ক্যাপাবিলিটি সেটা তখনই আসবে যখন ম্যাক্সিমাম ফোর্স আমি অ্যাপ্লাই করব। ক্লিয়ার হয়েছে দুটি ধারা? এই বডিটার ক্যাপাবিলিটি হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স জেনারেট করার 50 নিউটন, বাট যেহেতু ফোর্সটাই আমরা কম অ্যাপ্লাই করছি, তাহলে সেটা ওই বডিটাকে আর যে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স সেটা জেনারেট করতে হচ্ছে না, কম ফোর্স জেনারেট করে সেই বডিটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনে রয়ে যাচ্ছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রয়ে যাচ্ছে। নেক্সট কেস, যখন অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু 50 নিউটন। সো অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স, যেটা ভ্যালু বেরিয়েছে 50 নিউটন। সো আপ টু ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স অর্থাৎ লিমিটিং ফ্রিকশন ফোর্স যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে তার এগেনস্টে কিন্তু ঠিক ততটাই ফ্রিকশন ফোর্স ডেভেলপ হবে। সো এখানে এই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স ডেভেলপ কত হবে? 50 নিউটন। যেহেতু এই 50 নিউটন ফোর্স সেটা এই যে ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন ফোর্স তার রেঞ্জের মধ্যে রয়েছে। ওকে, সো ফ্রিকশন ফোর্স এখানে ফ্রিকশন ফোর্স ডেভেলপ ডিউ টু applied force is equal to 50 Newton. Clear? Next case number 3 देखो। কেস নাম্বার 3 তে ফোর্স যে অ্যাপ্লাই করা হচ্ছে তার ভ্যালু কত? 60 নিউটন। আর ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত? 50 নিউটন। এই ক্ষেত্রে কি বলেছিলাম, একটা বডির উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, সেই বডিটাও একটা ফ্রিকশন ফোর্স জেনারেট করেছে, বাট একটা পয়েন্টে আমরা যে যদি ফোর্স অ্যাপ্লাই করছি তার ভ্যালু যদি ফ্রিকশন ফোর্সের তুলনায় কম হয়, তাহলে ওই বডিটাকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারবো না। বাট একটা পয়েন্টে গিয়ে তো সেই ফ্রিকশন ফোর্স যেটা বস্তুটাকে ওই অবস্থায় রেজিস্ট করে রেখেছে সেটা গিয়ে তো ফেল করবে। যদি আমার অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু যদি আমরা একটু একটু করে বাড়াই, সেক্ষেত্রে কি ফ্রিকশন ফোর্স যেটা বডিটাকে হোল্ড করে রেখেছিল সেটা আর ওই অবস্থায় হোল্ড করে রাখতে পারবে না। যখন ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স সেটা অতিক্রম করে যাবে আমাদের অ্যাপ্লাইড ফোর্সটা। এই ক্ষেত্রে দেখো, ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স যেটা জেনারেট করছে এই বডি, তার ভ্যালু কত? 50 নিউটন। এই ভ্যালু হচ্ছে 50 নিউটন। বাট আমরা যে ফোর্স অ্যাপ্লাই করেছি তার ভ্যালু কত? 60 নিউটন। তাহলে কি আর এই বডিটা এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এখানে রেস্ট অবস্থায় কি আর থাকবে, নাকি মুভ করবে? বডিটার ক্যাপাবিলিটি হচ্ছে 50 নিউটন ফোর্সকে সে ওটা রেস্ট করতে পারবে। বাট যখন অ্যাপ্লাইড ফোর্স 50 নিউটন ফোর্সের থেকে বেশি হয়ে গেছে, অর্থাৎ 60 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, তখন কিন্তু আর বডিটা ওই অবস্থায় থাকবে না, রেস্ট অবস্থায় থাকবে না, তখন বডিটা ধীরে ধীরে মুভ করতে শুরু করবে। সো যখন একটা বডি স্ট্যাটিক অবস্থায় রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, সেই ক্ষেত্রে যে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স ফাইন্ড করি তার ফর্মুলা F ইকুয়াল টু মিউ ইন্টু এন। সেক্ষেত্রে মিউটা কি হয়? কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। অর্থাৎ এখানে যখন অ্যাপ্লাইড ফোর্স আমাদের কম ছিল, তখন স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের যে কোএফিসিয়েন্ট মিউ ইকুয়াল টু 0.5 সেটা নিয়েছিলাম। বাট অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু স্ট্যাটিক যে লিমিটিং ফ্রিকশন ফোর্স তার তুলনায় বেশি হয়ে গেছে। এবার ফ্রিকশন ফোর্স যেটা ডেভেলপ হবে F
ইকুয়াল টু মিউ ইন্টু এন যেটা করবো, যেহেতু বডিটা মুভিং কন্ডিশনে চলে এসছে, বডিটা স্লাইড করতে শুরু করেছে, সেই ক্ষেত্রে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ তার মানটা হবে 0.4, কোফিশিয়েন্ট অফ কাইনেটিক অর ডাইনামিক ফ্রিকশন। সেটা তোমরা কুলম্ব ল অফ ফ্রিকশন থেকেও পড়েছো, যে সেখানে একটা পয়েন্ট ছিল যে কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ মোর দেন কোফিশিয়েন্ট অফ ডাইনামিক ফ্রিকশন। ডাইনামিক ফ্রিকশন যে কোফিশিয়েন্ট সেটা স্ট্যাটিক ফ্রিকশনের তুলনায় কম। তো সেই ক্ষেত্রে কেস নাম্বার 3, when applied force equal to 60 নিউটন, এর ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন ফোর্স ছিল 50 নিউটন, বাট আমরা যে ফোর্স অ্যাপ্লাই করছি তার ভ্যালু 60 নিউটন। তাহলে অ্যাপ্লাইড ফোর্স ইজ মোর দেন লিমিটিং ফ্রিকশন ফোর্স। সেক্ষেত্রে বডি will starts to move। তাহলে যখন বডি মুভ করছে সেক্ষেত্রে ফ্রিকশন ফোর্স ডেভেলপ হবে, by the body due to applied force equal to friction force F equal to mu into n, যেখানে মিউ হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ডাইনামিক ফ্রিকশন। সো ফ্রিকশন ফোর্স F ইকুয়াল টু মিউর ভ্যালু কত ছিল 0.4, সো 0.4 আর n পেয়েছিলাম 100 নিউটন, সো n ইকুয়াল টু 100 নিউটন। সো এইখানে যে ফ্রিকশন ফোর্সের ভ্যালু হবে F, ফ্রিকশন ফোর্স F ইকুয়াল টু 40 নিউটন। যেহেতু বস্তুটা আর স্থির অবস্থায় নেই, স্ট্যাটিক অবস্থায় নেই, বস্তুটা মোশনে ডাইনামিক অবস্থায় চলে এসেছে। ক্লিয়ার? বোঝা গেছে এখানে ফ্রিকশন ফোর্সের ভ্যালু 40 নিউটন কেন হলো? কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, না হয় নেক্সট মুভ করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, টু স্মুথ স্ফিয়ার্স each of radius 100 mm and weighing of 100 Newton rest in a channel having a smooth vertical wall। স্মুথ ভার্টিক্যাল ওয়াল এই যে টার্মটা ইউজ করা হয়েছে, এখান থেকে বুঝে নিতে হবে যে এই যে নিউমেরিক্যাল এই যে প্রবলেম, এটা কিন্তু ফ্রিকশনের নয়। এই যে কন্ট্যাক্ট সারফেস যেটা ওয়াল রয়েছে সেখানে কিন্তু কোনো ফ্রিকশন জেনারেট হচ্ছে না, স্মুথ সারফেস বলা হচ্ছে। The distance between the wall is 360 mm. Find the reaction at the point of contact.
তাহলে এই একটা ওয়াল রয়েছে, দুটো ওয়ালের ডিস্টেন্স হচ্ছে 360 mm। এই দুটো স্ফেয়ার, তাদের যে রেডিয়াস, স্ফেরিক্যাল অবজেক্ট রেডিয়াস হচ্ছে 100 mm, আর দুটোর ওয়েট হচ্ছে 100 নিউটন। এদের যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা কন্ট্যাক্ট পয়েন্টে রিয়াকশন ফাইন্ড করতে বলেছে। রিয়াকশন কোথায় ডেভেলপ হয়? যেখানে যেখানে একটা বডি সাপোর্ট পেয়েছে, সেই সাপোর্টের মধ্যে রিয়াকশন জেনারেট হবে। তো এখানে সাপোর্ট কোথায় কোথায়? এই একটা কন্ট্যাক্ট পয়েন্ট, এখানে একটা সাপোর্ট পেয়েছে, এই দুটো স্ফিয়ারের মধ্যে একটা কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে, এইখানে একটা রিয়াকশন জেনারেট হবে। এই যে নিচের মধ্যে রয়েছে এখানে, এখানে একটা রিয়াকশন ডেভেলপ হবে, আর এই ওয়ালে একটা রিয়াকশন ডেভেলপ হবে। সো এই প্রত্যেকটা পয়েন্টের যে রিয়াকশন ফোর্স, তার যে ভ্যালু, সেটা ফাইন্ড করতে বলা হয়েছে। কোশ্চেন ক্লিয়ার? নেক্সট তাহলে ডায়াগ্রাম ড্র করি। এটাকে কপি করা যাবে? দুটো ইকুয়াল রেডিয়াসের ওয়াল, এই হচ্ছে ডায়াগ্রাম। এই প্রত্যেকটা পয়েন্টের রিয়াকশন ফাইন্ড করতে হবে। এই একটা কন্ট্যাক্ট পয়েন্ট, এটা ধরছি এ, এই একটা কন্ট্যাক্ট পয়েন্ট, এটা হচ্ছে বি, এই একটা কন্ট্যাক্ট পয়েন্ট সি, এই একটা কন্ট্যাক্ট পয়েন্ট, এটা ধরছি ডি। সো এইখানে রিয়াকশন, রিয়াকশন আর এর মধ্যে রিয়াকশন আর এ, আর সি, আর ডি। আর কি ডেটা দেওয়া রয়েছে? ডেটা হচ্ছে প্রত্যেকটার দুটো স্ফিয়ার, তাদের ওয়েট 100 নিউটন। সো সেন্টার পয়েন্ট ডিপেন্ড, এই হচ্ছে একটা সেন্টার পয়েন্ট, এই হচ্ছে একটা সেন্টার পয়েন্ট। সো ওয়েট অফ 100 নিউটন perpendicular and their weight 100 নিউটন, এটাও 100 নিউটন। সো ডায়াগ্রাম কমপ্লিট। নেক্সট কাজ কি? প্রত্যেকটা ফোর্স এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যালাইন রয়েছে কিনা সেটা দেখা। এখানে যে যতগুলো ফোর্স ড্র করেছি, প্রত্যেকটা ফোর্সই কিন্তু এক্স ডাইরেকশন আর ওয়াই ডাইরেকশনের মধ্যে অ্যালাইন রয়েছে। নেক্সট স্টেপ কি? ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই করা। সো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি, সামেশন অফ এফ অফ ওয়াই ফার্স্ট অ্যাপ্লাই করছি। সো সামেশন অফ এফ অফ ওয়াই যদি অ্যাপ্লাই করি, সো এখান থেকে হচ্ছে এই তিনটে ফোর্স ওয়াই ডাইরেকশন রয়েছে, এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 করলে রিয়াকশন ফোর্স অ্যাট পয়েন্ট সি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 100 + 100 ইকুয়াল টু 200। সো আর সি ইকুয়াল টু 200 নিউটন পেয়ে গেলাম। নেক্সট সামেশন অফ এফ অফ এক্স যদি অ্যাপ্লাই করি,
এক্সের ডাইরেকশনে শুধুমাত্র এই দুটো ফোর্স রয়েছে, আর এ অ্যান্ড আর ডি, দুটো অপোজিট। সো সেই ক্ষেত্রে বলতে পারি আর এ ইকুয়াল টু আর ডি। সো আর এ ফোর্স যদি ফাইন্ড করতে পারি তাহলে আর ডি দুটো ইকুয়াল হয়ে যাবে, আর এ আর ডি। আর সি অলরেডি পেয়ে গেছি, তাহলে এ সি ডি কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য কি দরকার, এখানে ফাইন্ড করতে গেলে যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিতে হবে। এটাকে যদি পয়েন্ট ও ধরি, এটাকে যদি পয়েন্ট পি ধরি, এইখানে দেখো এই যে ডিস্টেন্স, এটা কত হবে, এই রেডিয়াস বরাবর, রেডিয়াস কত 100, সো এটা হচ্ছে 100। সিমিলারলি এই ডিস্টেন্সটা কত হবে, এটা হচ্ছে 100। তাহলে বেঁচে থাকলো যেটা এই ডিস্টেন্সটা, সেটা কত দেখা যাচ্ছে না, এই যে ডিস্টেন্স এইটা, এটা কত, এই পুরোটা হচ্ছে 360। তাহলে 100 প্লাস 100 যদি এখান থেকে মাইনাস দিই 200, তাহলে এটা হচ্ছে 160। আর এই হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট, এই বরাবর যদি লাইন ড্র করি তাহলে এটা R1, এই রেডিয়াস এর 1, সেটা কত 100, এটা কত, এটা 100। সো 100 প্লাস 100 ইকুয়াল 200, এটা হচ্ছে কত 200। সো যদি এই হাইটটা ফাইন্ড করতে ও পি, এটা যদি কিউ পয়েন্ট ধরি, সো ও কিউ ইকুয়াল টু হচ্ছে কত, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে এটা হচ্ছে রুট ওভার অফ 100 মানে 200 স্কয়ার মাইনাস অফ 160 তার স্কয়ার। সো এটা কত আসছে, কিউ ও কিউ ইকুয়াল টু রুট ওভার অফ, সো এই ডিস্টেন্সটা হচ্ছে 120। এটা পেয়ে গেলাম কত, 120। এবার কি, এবার যদি যে কোনো পয়েন্টে আমরা একটা মোমেন্ট নিই তাহলে কিন্তু এই আর এ ফোর্স আর ডি ফোর্স এটা ফাইন্ড করতে পারবো। যদি এ পয়েন্টে মোমেন্ট নিই তাহলে আর ডি ফোর্সটা ক্যালকুলেট করতে পারবো, আর যদি পি এ ও পয়েন্টে, আর যদি পি পয়েন্ট নিই তাহলে আর এটা ক্যালকুলেট করতে পারবো। আর আর এ ইকুয়াল টু আর ডি, দুটোই সমান। এই পয়েন্টে মোমেন্টটা নিচ্ছি কারণ এই পয়েন্টে যদি মোমেন্ট নিই এখানে 1 2 3 এই তিনটে ফোর্স কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধুমাত্র বেঁচে থাকবে এই ফোর্সটা আর এই ফোর্সটা। সো এই পয়েন্ট হচ্ছে পয়েন্ট পি, এখানে তো জায়গা নেই আর, টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট পি। এই পি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। সো সামেশন অফ অল মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট, সামেশন অফ অল মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট পি ইকুয়াল টু 0 যদি করা হয়, এই পয়েন্ট যদি মোমেন্ট নিই, এই ফোর্স আর এই ফোর্সের মোমেন্ট 0, বেঁচে থাকলো শুধুমাত্র এই 100 নিউটন ফোর্স, এই লোড, আর এই যে আর এ রিয়াকশন সেটা। সো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এইটা হচ্ছে আর এ, তার ডিস্টেন্স হতো পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই আর এর যে লাইন অফ অ্যাকশন সেটা কিন্তু এই একদম সেন্টার বরাবর, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হয়ে যাবে, এই 120। এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ফর্ম করছে এই পি পয়েন্টের রেসপেক্টে। আর যদি এই 100 নিউটন ফোর্সটা ধরি তাহলে এই পি পয়েন্টের রেসপেক্টে একটা ক্লকওয়াইজ মোমেন্ট প্রডিউস করছে, তার দুটো একটা আরেকটা অপোজিট। সো এই হচ্ছে 160 এটা, আর এটা আর এ। সো আর এ ইন্টু 120
এখান থেকে লিখতে পারি, অ্যাড করছি। RA ইন্টু 120 ইকুয়াল টু হচ্ছে কত, 100 ইন্টু 160। সো আর এর ভ্যালু কত আসছে, 100 ইন্টু 160 বাই 120 ইকুয়াল টু 133.33 নিউটন। সো এই ভ্যালু যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে আর এর ভ্যালু। আর এখানে ইকুয়েশন দি সামেশন অফ এফ অফ এক্স দেখি, সেই ক্ষেত্রে কি বলা হয়েছে, সেখান থেকে পেয়েছি আর এ ইকুয়াল টু আর ডি। সো আর এ ইকুয়াল টু 133.33, এটাই ইকুয়াল টু আর ডি। সো এ পয়েন্ট, সি পয়েন্ট আর ডি পয়েন্ট, আর এ ইকুয়াল টু আর ডি, তার ভ্যালু এখানে পেয়ে গেলাম আর এ আর ডি। আর সি পয়েন্টের যে রিয়াকশন ফোর্স সেটা তো অলরেডি ফাইন্ড করেছি 200। তাহলে বেঁচে থাকলো কোনটা, শুধুমাত্র এই বি পয়েন্টে যে রিয়াকশন ফোর্স সেটা। এই বি পয়েন্টের রিয়াকশন ফোর্স যদি ফাইন্ড করতে যায় তাহলে কি যে কোনো একটা বডিকে কিন্তু সেপারেট করতে হবে, তার ফ্রি বডি ডায়াগ্রাম আলাদা করে ড্র করতে হবে। সো এই যদি বডি এটা নিয়ে কন্টিনিউ করি, হচ্ছে বডি এ, এখানে কোন কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর এ ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, আর কি ওয়েট অ্যাক্ট করছে, এটা সেন্টার পয়েন্ট। আর কি এই যে রিয়াকশন ফোর্স, এই রিয়াকশন ফোর্সটা এইখানে দেখো এই থিটা অ্যাঙ্গেল করে রেখেছে। এই রিয়াকশন ফোর্স এই পারপেন্ডিকুলার, এই যে কন্ট্যাক্ট, তার কন্ট্যাক্টের রিয়াকশন সবসময় পারপেন্ডিকুলার অ্যাক্ট করবে। সো এই পয়েন্ট যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে এই রিয়াকশন ফোর্সটা হচ্ছে এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। সো থিটার ভ্যালু এখানে কীভাবে পাবো, থিটা ইকুয়াল টু, এখানে জায়গা, এইখানে থিটা ইকুয়াল টু ট্যান থিটা অ্যাপ্লাই করতে পারি, লম্ব বাই ভূমি। সো 120/160 ট্যান থিটা ইকুয়াল টু, সো এখানে থিটা ভ্যালু কত আসছে, ট্যান ইনভার্স অফ 120/160 ইকুয়াল টু, সো থিটা ইকুয়াল টু 36.86 ডিগ্রি। এই যে থিটা, এই থিটা ভ্যালুটা বের করে নিয়েছি। তাহলে এইখানে রিয়াকশন ফোর্সটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে উইথ হরিজন্টাল। সো রিয়াকশন ফোর্স আর সেটা বলতে পারি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে উইথ হরিজন্টাল সেটা অ্যাক্ট করছে। এইটা হচ্ছে থিটা ইকুয়াল টু 36.86 ডিগ্রি। সো এইটা আর এ করে ওয়েট 100 নিউটন, আর এর ভ্যালু কত পেয়েছি, রিয়াকশন অ্যাট এ ইকুয়াল টু 133.33 নিউটন, আর এটা কত 100। রিয়াকশন ফোর্সটা এইভাবে অ্যাক্ট করছে, রিয়াকশন ফোর্স আর অ্যাট পয়েন্ট বি, কন্ট্যাক্ট পয়েন্টটা বি নিয়েছি।
সো এই ক্ষেত্রে এটাকে নেক্সট কাজ কি, প্রত্যেকটা ফোর্সকে এক্স আর ওয়াই অ্যাক্সিসে রিজলভ করা। সো এখানে দুটো অ্যাক্সিসে রিজলভ করে নেব, এইভাবে একটা, এইভাবে একটা। সো এইটা হবে কস কম্পোনেন্ট আর এটা হবে সাইন কম্পোনেন্ট। সো এটা আর বি কস থিটা, এটা হচ্ছে আর বি কস থিটা কত 36.86, এটা হচ্ছে আর এ সাইন থিটা, থিটা গেল কত 36.86। সো এখানে যে কোনো একটা যদি ইকুয়েশন অ্যাপ্লাই করি, সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0 যদি অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি আর এ ইকুয়াল টু আর বি কস 36.86 ডিগ্রি। সো আর এর ভ্যালু কত দেওয়া রয়েছে 133.33 পেলাম। আর বি ভ্যালু যদি বার করতে যাই, ডিভাইড বাই cos of 36.86 ইকুয়াল টু আর বি। সো এখান থেকে আর বি ভ্যালু বেরিয়ে যাবে কত ইকুয়াল টু 166. আর বি ইকুয়াল টু পাচ্ছি 166.6 নিউটন। সো এই হলো এই পুরো কোশ্চেনটা। প্রত্যেকটা যে কন্ট্যাক্ট পয়েন্ট তার যে রিয়াকশন ফোর্স সেটা ফাইন্ড করো। কোনো ডাউট? এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন ছিল, একটু জিওমেট্রি অ্যাপ্লাই করতে হবে একটু। কোনো ডাউট নাকি অল ক্লিয়ার? কিছু ডাউট থাকলে কোশ্চেন করতে পারো। সেশন প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে, এন্ডের দিকে চলে এসছে। আবার তো যেগুলো করলাম কোনো কোথাও কারো ডাউট? এই ছবিটা দেওয়া রয়েছে, এখান থেকে অ্যাট ফার্স্ট যে রিয়াকশন ফোর্স সেগুলো ড্র করলাম, আর এ পয়েন্টগুলো নাম দিলাম, এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। ফার্স্ট আমাদের দেখতে হবে যে কোন কোন পয়েন্টে রিয়াকশন জেনারেট হবে, যেখানে যেখানে কন্ট্যাক্ট পয়েন্ট সেখানে একটা করে রিয়াকশন প্রডিউস হবে। তো প্রত্যেকটা কন্ট্যাক্ট পয়েন্ট এ বি সি ডি নাম দিয়ে দিলাম, তারপর রিয়াকশন ফোর্সগুলো ড্র করলাম। আর দেওয়া রয়েছে কি যে দুটোর ওয়েট রয়েছে স্পিয়ারের, সেটা 100 নিউটন করে। তারপর নেক্সট কাজ কি, প্রত্যেকটা ফোর্স এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে অ্যালাইন রয়েছে কিনা সেটা দেখে নেওয়া। সো এই ক্ষেত্রে প্রত্যেকটা ফোর্সই কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অ্যালাইন রয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করতে পারি। সো সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করলাম, আর সি ইকুয়াল টু পাওয়া গেল 100 + 100 ইকুয়াল টু 200 নিউটন। অ্যান্ড সামেশন অফ এফ অফ এক্স যখন অ্যাপ্লাই করলাম, আর ইকুয়াল টু আর ডি। তো আর এ অথবা আর ডি যদি ফাইন্ড করতে যাই, এখানে কিন্তু কোনো কিছু ডিস্টেন্স দেওয়া নেই, আমাদের ডিস্টেন্সগুলো ফাইন্ড করে নিতে হবে। তারপর একটা পয়েন্টে মোমেন্ট নিয়ে আমরা আর এ বা আর ডি ইজিলি ক্যালকুলেট করতে পারি। সো ফিগার দেখে এই যে ডিস্টেন্স সেটা ক্যালকুলেট করতে হবে। যেহেতু এটা এখানে কন্ট্যাক্ট রয়েছে, তাহলে এই ডিস্টেন্সটা তার রেডিয়াস বরাবর, এদিকে সিমিলার রেডিয়াস বরাবর। টোটাল ডিস্টেন্স দেওয়া রয়েছে 360, তাহলে এটা কত হবে 160। আর এটা এই রেডিয়াসে এখানে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে, তাহলে সেন্টার টু সেন্টার এই যে ডিস্টেন্স, যেটা এই ট্রাইঙ্গেলের হাইপোটেনাস হচ্ছে, সেটা কত 100 + 100 দুটো রেডিয়াস। তাহলে এই যে হাইট সেটা ইজিলি ফাইন্ড করতে পারবো। ও কিউ ইকুয়াল টু √200 স্কোয়ার মাইনাস অফ 160 স্কোয়ার, সো ইকুয়াল টু 120। তাহলে এখান থেকে বেরিয়ে এলো কি 120, এটা পেয়ে গেলাম। এবার যদি আর ডি ফাইন্ড করতে চাই অথবা আর এ ফাইন্ড করতে চাই, হয় পি পয়েন্ট অথবা কিউ পয়েন্ট যদি মোমেন্ট নিই তাহলে ফাইন্ড করতে পারবো। তো ও পয়েন্টে মোমেন্ট নিলাম না, পি পয়েন্টে মোমেন্ট নিলাম, কারণ পি পয়েন্ট যদি মোমেন্ট নিই তাহলে এই আর ডি, এই 100 নিউটন ফোর্স আর আর সি, এই তিনটে ফোর্সের যে মোমেন্ট সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে এই পয়েন্টে। তাই মোমেন্ট নিয়ে সেটা কন্টিনিউ করলাম। দেন টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট পি যদি নিই, সো 100 × 160 ইকুয়াল টু আর এ × 120। সো আর এ ভ্যালু পেয়ে গেলাম। আর সামেশন অফ এফ অফ এক্স থেকে দেখেছি আর এ ইকুয়াল টু আর ডি। সো
এখানে আর এ ইকুয়াল টু আর ডি। নেক্সট যেটা একটা রয়েছে যে এই বি পয়েন্ট যেটা কন্ট্যাক্ট পয়েন্ট তার রিয়াকশন কত সেটা ফাইন্ড করা। বাট দুটো এই মার্জ যদি থাকে বডি, সেই ক্ষেত্রে আমরা রিয়াকশন ফোর্সটা ফাইন্ড করতে পারবো না, একটা বডিকে সেপারেট করতে হবে, তারপর আর একটা বডি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। এটা এখানে বডি, আমি এই বডিটা নিয়েছি, এই স্ফিয়ারটা নিয়েছি, তোমরা চাইলে এই স্ফিয়ারটা নিয়েও কিন্তু রিয়াকশন ফোর্স ক্যালকুলেট করতে পারো। সেক্ষেত্রে রিয়াকশন ফোর্সের ডাইরেকশনটা এইভাবে নেবে, তারপর এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করবে, হরিজন্টালের সঙ্গে এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করে সেটাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করলে, ভার্টিক্যালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটা, দেন এই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, থিটার ভ্যালু বের করলাম, ট্যান থিটা ইকুয়াল টু 120/160, এই লম্ব বাই ভূমি, থিটা ভ্যালু পেয়ে গেলাম। তারপর থিটার দুটো কম্পোনেন্ট রিজলভ করে সামেশন অফ এফ অফ এক্স এফ অফ ওয়াই অ্যাপ্লাই করলে ইজিলি আর বি ইকুয়াল টু 166.66 নিউটন বেরিয়ে গেল। ক্লিয়ার? কোনো ডাউট? এটা একটু লেন্দি ছিল তাই আবার ডিরাইভ করে দিলাম। কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো, সেশন এন্ড করব। থ্যাংক ইউ, এই সেশনটা প্রায় 2 ঘন্টার বেশি কন্টিনিউ হয়ে গেল, এই এতক্ষণ আমার সাথে কন্টিনিউ থাকার জন্য। এই ভিডিওতে ঠিকঠাক রেসপন্স পাই তাহলে এই 2024-এর যে কোশ্চেন সেটা নেক্সট যে ভিডিও সেখানে সলভ করব। কারো কোনো ডাউট দেখছি না, কোনো কমেন্ট দেখছি না, তো থ্যাংক ইউ, সেশনটা তাহলে এখানে এন্ড করছি, তোমরা এখন লিভ করতে পারো।